জুসের বোতল ক্যাচ করতে করতে হাঁটছে পালক। ঈশানের কেবিনের দিকে যাচ্ছে ও জুসটা ওকে দিতে। কেবিন পর্যন্ত এসে থেমে যায় পালক। কিছু একটা ভেবে কেবিনের দরজায় কান পেতে কিছু শোনার চেষ্টা করে ও কিন্তু কিছুই শুনতে পায় না। পালক, ঈশান ভাইয়া কি নেই ভিতরে? পালক দরজা হালকা খুলে ভিতরে উকি দেয়, কিন্তু ভিতরে কেউ নেই। পালক কিছুটা অবাক হয়ে ভিতরে ঢুকে পড়ে। পালক, ঈশান ভাইয়া কোথায়? আশেপাশে খুঁজে, হয়তো বাইরে গেছে। পালক কেবিন থেকে বের হতে নিলেই ওর চোখ যায় টেবিলে ভাইব্রেট হতে থাকা ফোনের উপর। ফোনটা নিশ্চয়ই ঈশানের। পালক ফোনটা হাতে নিতেই দেখে রুনা কল করছে। নিমিষেই মুখে বিষণ্ণতা ছেয়ে যায় ওর। পালক বুঝতে পারছে না রিসিভ করবে কি করবে না। এক সময় কল কেটে যায়। কল কেটে যাওয়ায় পালক ফোনটা রেখে দিতে নেয়, কিন্তু তখনই একটা মেসেজ আসে। পালক মেসেজটা দেখতেই ওর চোখ দুটো ভিজে যায়। ফোনটা ঠাস করে আবারও টেবিলে রেখে দেয় ও। পালক, মিথ্যা বলেছ আমায়? ঈশান ভাইয়া তুমি আবারও আমাকে ধোঁকা দিল। তুমি যা বলেছ সব মিথ্যা। তুমি মিথ্যুক, আমার দেখা সবচেয়ে বড় মিথ্যুক তুমি। কান্না থামানোর চেষ্টা করছে পালক, কিন্তু তবুও কান্না থামছে না। রাগের কারণে আরও বেশি করে চোখ দিয়ে পানি পড়ছে ওর। বারবার চোখ মুছেও লাভ হচ্ছে না। পালক, আমি কান্না করছি কেন? ঈশান ভাইয়া তো আগেও এমন করেছে। ভুল আমার। আমি বিশ্বাস করেছিলাম ঈশান ভাইয়াকে। সব দোষ আমার। চোখ মুছে ঈশান কেবিনে ঢুকেই দেখে পালক দাঁড়িয়ে কিছু বিড়বিড় করছে। ঈশান, পালক। পালক ঈশানের দিকে ফিরে তাকাল না। ঈশান পালকের সামনে এসে দাঁড়াতেই দেখে ও কান্না করছে। হোঁচকিয়ে যায় ঈশান। পালকের কান্না করার কারণটা বুঝতে পারে না ও। হন্তদন্ত করে পালকের দু গালে হাত রেখে চিন্তিত হয়ে বলতে শুরু করে ঈশান। ঈশান, কি হয়েছে পালক? তুমি কান্না করছো কেন? পালক এক ঝটকায় ঈশানের হাত দুটো সরিয়ে দিয়ে বলে। পালক, তোমার জন্য। ঈশান, আমার জন্য? অবাক হয়ে, কি করেছি আমি? পালক কোনো উত্তর দিল না, চুপচাপ বেরিয়ে গেল কেবিন থেকে। ঈশান কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ পালক আবারও ঝড়ের গতিতে ভিতরে প্রবেশ করে আর টেবিল থেকে জুসের বোতলটা নিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে। পালক, তুমি এটা ডিজার্ভ করো না। রাগ মিশ্রিত কণ্ঠে কথাটা বলে আবারও ঝড়ের গতিতে বেরিয়ে যায় ও। ঈশান এখনো টাস্কি খেয়ে দাঁড়িয়ে আছে। সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল ওর। দ্রুত ফাইলগুলো গুছিয়ে নেয় ও তারপর ফোনটা হাতে নিয়ে বের হয়ে যায়। পালকের কেবিনে গিয়ে ওকে পায় না ঈশান। নার্সকে জিজ্ঞেস করার পর জানতে পারে যে পালক নাকি বাসায় চলে গেছে। ঈশানও সাথে সাথে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। ঈশান, হঠাৎ কি হলো কিছুই তো বুঝতে পারছি না। কনফিউজড হয়ে গাড়িতে উঠে পালককে কল করার জন্য ফোন অন করতেই রুনার মেসেজটা দেখতে পায় ঈশান। মেসেজে লিখা, ঈশান, তোমরা কবে ফিরছ? তুমি আমাকে বলেছিলে কয়েকদিন থেকেই ফিরে আসবে, কিন্তু এখন 3 মাস হতে চলেছে। আমি তোমার জন্য আরশির বাবাকে বলে একটা ক্লিনিক খোলার পরিকল্পনা করেছি। তাই যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়া ফিরে আসো। অযথা ওই মেয়ের পেছনে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ারে ফোকাস করো। মেসেজটা পড়ার পর আর ঈশানের বুঝতে বাকি রয়নি যে পালক কেন এমন বিহেভ করেছে। সাথে সাথে রুনার নাম্বারে কল করে ঈশান। ফোনটা রিসিভ হতেই বলতে শুরু করে ও। ঈশান, কেন এমন করছেন আমার সাথে আপনি? আমাকে একটু শান্তিতে থাকতে দিন প্লিজ। আমি আপনাকে আগেও বলেছি আমি আর ফিরব না, তাই অযথা এসব বলা বন্ধ করুন।
আর হ্যাঁ, আমি কবে বলেছিলাম আপনাকে যে আমি কিছু দিন এখানে থেকেই ফিরে আসব? এসব মিথ্যা আশা মনে না রাখাই আপনার জন্য ভালো। আমি আর কখনো ফিরব না ওখানে, শুনে রাখুন। আই রিকোয়েস্ট ইউ, আমাকে নিজের মতো করে বাঁচতে দিন প্লিজ। আমি ছেলে হই আপনার। কখনো তো নিজের কথা না ভেবে আমার কথাও ভাবুন। কথাগুলো এক নাগারে বলে কল কেটে দেয় ঈশান। ফোনটা সাইড সিটে রেখে দুহাত জোরে বাড়ি দেয় স্টেয়ারিংয়ে। রাগ লাগছে প্রচুর ওর। সবকিছু অনেক কষ্টে ঠিক করেছিল ও, কিন্তু আজ আবারও ওর নিজের মাই সবকিছু এলোমেলো করে দিল। ঈশান, না, এভাবে এখানে সময় নষ্ট করা যাবে না। যত দ্রুত সম্ভব পালকের কাছে গিয়ে ওর ভুল ভাঙতে হবে আমায়। আমি আর আমাদের মাঝে কোনো কনফিউশন তৈরি হতে দিব না। একদম না। কথাগুলো ভাবতে ভাবতে গাড়ি স্টার্ট দেয় ঈশান। এই মুহূর্তে যত দ্রুত সম্ভব পালকের কাছে গিয়ে সব ভুল বুঝাবুঝি শেষ করতে চাচ্ছে ও। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিলেন নৌসিন, এমন সময় হন্তদন্ত হয়ে ঈশান ছুটে আসে। ওর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কতটা প্রেসারে বাসায় পৌঁছেছে ও। নৌসিন, কি হয়েছে ঈশান, এমন চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? ঈশান, আন্টি পালক কোথায়? নৌসিন, ওর রুমে। কেন? ঈশান, এমনিতেই। টেনশনের কিছু নেই, ডোন্ট ওয়ারি। আমি ওকে দেখে আসছি। ঈশান আর কিছু না বলে দ্রুত পালকের রুমের দিকে চলে গেল। নৌসিন, একটু আগে পালকও এই কথাই বলছিল, চিন্তার কিছু নেই। নিশ্চয়ই আবারও পালক কিছু করেছে। মেয়েটা বড় হবে কবে? ফ্লোরে বসে বেডে হেলান দিয়ে আছে পালক। নাক আর চোখ লাল হয়ে গেছে। বুঝাই যাচ্ছে কান্না করেছে ও। একটু পর পর নাক টানছে আর টিস্যু দিয়ে চোখ নাক মুছছে ও। পালক, আমি কেন কান্নাট করছি? চলে গেলে যাবে আমার কি? এর আগেও তো গিয়েছিল। চলে যাক, চলে যাক, চলে যাক। আমার কিছু আসে যায় না। কথাগুলো বলছে আর একটা একটা করে টিস্যু ফেলছে পালক। ঈশান রুমে ঢুকেই পালকের কথাগুলো শুনতে পায়। ধীর পায়ে ভিতরে ঢুকে পালকের পাশে বসে পড়ে ঈশান। হঠাৎ পাশে কাউকে টের পেয়ে ফিরে তাকাতেই ঈশানকে দেখে অবাক হয় পালক, সাথে রেগেও যায়। পালক, তুমি এখানে কি করছো? নিজের বাসায় গিয়ে কাপড় চোপড় গুছাও আর চলে যাও তোমার আম্মুর কাছে। আমাদের বাড়ি থেকে, এই শহর থেকে আর দেশ থেকে সারা জীবনের জন্য চলে যাবে। আর কখনো ফিরবে না। আজকেই চলে যাবে। আমি আব্বুকে বলে উপরের ফ্ল্যাটে নতুন কাউকে ভাড়া দেব। তোমার জন্য এত বছর আমাদের ফ্ল্যাট খালি পড়েছিল। তুমি জানো কত টাকা লস হয়েছে আমাদের? জানবে কিভাবে, তুমি তো ওখানে গিয়ে আমাদের ভুলেই গিয়েছিলে। আমিও এবার ভুলে যাব। আমার লাগবে না তোমাকে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে মুখ ঘুরিয়ে নেয় পালক। ঈশান, তোমার আমাকে লাগবে না, কিন্তু আমার তো তোমাকে প্রয়োজন পালক। আমি কখনো ভুলিনি তোমায় আর না কখনো ভুলতে পারব। আমি ওখানে থাকা সত্ত্বেও আমার মন এখানে তোমার কাছে ছিল। এই 6 বছরে এমন একটা দিন যায়নি যে আমি তোমাকে মনে না করেছি। এমন একটা মুহূর্ত যায়নি যে তোমার খেয়াল আমার মাথা থেকে সরেছে। তুমি আমার কাছ থেকে দূরে থেকেও সবসময় আমার কাছে ছিলে। তুমি চাইলে আমি চলে যাব। অনেক দূরে চলে যাব, কিন্তু আমি জানি এই বাড়ি, এই শহর, এই দেশ, এমনকি এই দুনিয়া ছেড়ে চলে গেলেও তুমি আমাকে ভুলবে না পালক। ঈশানের কথা শুনে পালক এক ঝটকায় ঈশানের দিকে ফিরে তাকায়, তারপর কান্না মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে। পালক, তুমি আবারও আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছো, তাই না? এসব বলে আমাকে মানানোর চেষ্টা করছো। কিন্তু আমি আর তোমাকে বিশ্বাস করব না। আমি সব জানি। তোমার মা তোমাকে তার কাছে ফিরে যেতে বলেছে।
আর আমি জানি তুমি এবারও চলে যাবে ওখানে। ঈশান একদম না পালক। তুমি নিজেও জানো না কত কষ্টে ওখান থেকে নিজেকে মুক্ত করেছি আমি। ওখান থেকে ফিরে আসা সহজ ছিল আমার কাছে, কিন্তু তবুও আমি হাল ছাড়িনি তোমার জন্য। আমি ফিরে আসতে পেরেছি তো শুধু তোমার জন্য। পালক তুমি মিথ্যা বলছ। আমি বিশ্বাস করি না তোমায়। তুমি আবারও চলে যাবে। ঈশান আমি যাব না পালক, ট্রাস্ট মি। অনুনয় স্বরে। পালক ঈশানের কথা শুনে ওর দিকে ফিরে বসে। ওর চোখে মুখে এখনো অবিশ্বাস। পালক তুমি সত্য বলছ? সন্দেহের দৃষ্টিতে। ঈশান মাথা নাড়িয়ে। পালক তবুও বিশ্বাস করি না। প্রুফ চাই আমার। আবারও মুখ ঘুরিয়ে নিল। ঈশান হেসে দেয় পালকের বাচ্চামো দেখে। মাথাটা বাঁকিয়ে পালকের দিকে কিছুটা ঝুঁকে বলতে শুরু করে ঈশান। ঈশান কি করলে বিশ্বাস করবে? পালক সেটাও আমাকে বলতে হবে? মুখ ফুলিয়ে। ঈশানের ঠোঁটে মৃদু হাসি। একই দৃষ্টিতে তাকিয়ে ও পালকের দিকে। পালক ফ্লোরে তাকিয়ে। হঠাৎ ঈশান দু হাত তুলে আলতো করে পালকের দু গালে হাত রেখে ওর মুখ উঁচু করে নিজের দিকে ফিরিয়ে নেয়। পালক প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় ঈশানের দিকে। ঈশান তোমাকে আমার উপর বিশ্বাস করানোর জন্য একটা উপায়ই আছে আমার কাছে। লো ভয়ে যে। পালক ভ্রু উঁচু করে ইশারায় বলে কি উপায়? ঈশান আরেকটু ঝুঁকে পালকের দিকে। পালক বুঝতে পারছে না ঈশান কি করতে চাচ্ছে। ঈশান আচমকা পালককে অবাক করে দিয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। আচমকা এমন ঘটনায় পালক পুরো ফ্রিজও হয়ে গেছে। হাত দুটো কাঁপার ফলে টিস্যুর বক্সটা সাথে সাথে ফ্লোরে পড়ে যায়। ঈশানের স্পর্শ আরও গাঢ় হচ্ছে। পালকের শরীরের প্রতিটা লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিছুক্ষণের জন্য যেন পালক নিঃশ্বাস নিতে ভুলে গেছে। মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে ওর। পুরো ব্যাপারটা যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। ঈশান সরে আসে পালকের কাছ থেকে। পালক এখনো বিস্মিত চোখে তাকিয়ে ওর দিকে। ঈশান ভালোবাসি পালক। তোমাকে ভালোবাসি আমি। এতটা ভালোবাসি যে যদি তুমি চাঁদও এনে দিতে বলো আমি বিনা দ্বিধায় সেটা আনার জন্য সব করব, যদিও আমি জানি এটা অসম্ভব। পালক এখনো ঘোরের মধ্যে আছে। এটা স্বপ্ন নাকি সত্য সেটা বুঝতেই পারছে না ও। ঈশান পালকের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছে যে ও কতটা শকট হয়েছে। ঈশান আমি জানি তুমি এখন অনেক শকট। সব কিছু তোমার কাছে আকস্মিক লাগছে। কিন্তু তুমিই তো বলেছিলে যে তোমার প্রমাণ চাই। আর আমার কাছে অন্য কোনো উপায়ও ছিল না তোমাকে নিজের কথায় বিশ্বাস করানোর জন্য। আমি তোমাকে ভালোবাসি পালক, তাই তোমাকে ছেড়ে চলে যাওয়ার প্রশ্নই উঠে না, আর এটাই তার প্রমাণ। আইনও তোমার সময় লাগবে সবকিছু বুঝে ওঠার জন্য। আর আমি সেই সময়টুকু দিব তোমায়। তোমার যত সময় লাগে তুমি নাও। তুমি হ্যাঁ বলো বা না বলো এটা তোমার উপর ডিপেন্ড করে। আমি কখনো তোমায় আমাকে ভালোবাসার জন্য জোর করব না। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো একটা কথা সবসময় মনে রাখবে। তোমার কাছ থেকে দূরে যাওয়ার ভুল একবার করেছি, সেটাকে দ্বিতীয়বার রিপিট করার ভুল আমি আর করব না। ঈশান পালকের কপালে ঠোঁট ছুঁয়ে ওর চুলে হাত বুলিয়ে উঠে চলে যায়। ঈশান চলে যেতেই পালক জোরে জোরে নিঃশ্বাস ফেলে। এতক্ষণ বুঝি নিঃশ্বাস আটকে রেখেছিল ও। দরজার দিকে তাকিয়ে নিজের ঠোঁটে হাত ছোঁয়ায় পালক। বিস্ময় এখনো কাটেনি ওর। পালক এটা স্বপ্ন ছিল? হ্যাঁ হ্যাঁ স্বপ্নই হবে। উঠে যা পালক, ঘুম থেকে উঠো তাড়াতাড়ি। টেবিলে রাখা মগ থেকে হাতে পানি নিয়ে মুখে ছিটাচ্ছে পালক ঘুম ভাঙানোর আশায়। কিন্তু তবুও সবকিছু যেমনটা তেমনই আছে।
পালক, তার মানে এটা স্বপ্ন না? ভীতু মুখে, নো নো নো, এটা কিভাবে সম্ভব? একটা বালিশ তুলে মুখ ঢেকে আছে পালক। পুরো ঘটনা মেনে নিতে মাথা পুরো গুলিয়ে যাচ্ছে ওর। সকালে ডেস্কে বসে কাজ করছে রোদ। কেবিনের বাইরে দাঁড়িয়ে পাতা অনেক নার্ভাস হয়ে আছে ও। ভেতরে ঢুকতে চেয়েও পারছে না। বারবার পা দুটো সামনে এগিয়েও পিছিয়ে নিচ্ছে পাতা। কলেজ ভবনের দ্বিতীয় তলা থেকে পাতার দিকেই তাকিয়ে আছে রোহিত। অনেকক্ষণ ধরেই এভাবে পাতাকে পর্যবেক্ষণ করছে ও। রুহি, এই পাতাকে আজ এত অদ্ভুত লাগছে কেন? মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে অনেক টেনসড। এখানে দাঁড়িয়ে না থেকে ওকে গিয়েই জিজ্ঞেস করি কি হয়েছে। যা ভাবা সেই কাজ। ঝটপট নিচে চলে আসে রুহি পাতার সামনে। রুহিকে দেখে মুখে হাসি টানার চেষ্টা করে পাতা, কিন্তু এতেও ওর নার্ভাস ভাব একটুও কমেনি। পাতা, রুহি, তুমি এখানে কেন? রোদের সাথে দেখা করতে এসেছ? রুহি, না তো। পাতা, তাহলে? রুহি, তোমার সাথে দেখা করতে এসেছি। পাতা, আমার সাথে? অবাক হয়ে রুহি, হুম। অনেকক্ষণ ধরেই দেখছি তুমি বাইরে পায়চারি করছ, ভিতরে ঢুকেও ঢুকছ না। কি হয়েছে তোমার? পাতা, কই না তো, এমন কিছু না। রুহি, সত্যি? পাতা, হুম। রুহি, কিন্তু আমার তো তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কোনো বড় ধরনের ক্রাইম করেছ আর সেটা কনফেস করার জন্য কনফিউজড হয়ে আছো। রুহির সোজাসাপটা কথাগুলো শুনে পাতা আরও বেশি ঘাবড়ে যাচ্ছে। রুহি নিজের বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিউর, তাই পাতার মিথ্যা সহজেই ধরে ফেলছে ও। পাতা এখনো চুপ করে আছে। এতদিনে ও যতটুকু রুহিকে চিনতে পেরেছে ও এতটুকু তো ভালোই বুঝে যে রুহি অনেক স্মার্ট, আর ওর মাথায় একটা কথা ঢুকলে সেটার শেষটাও দেখেই ক্ষান্ত হয়। কপালটা কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে পাতার নার্ভাস মুখের দিকে তাকিয়ে আছে রুহি। রুহি পাতার তরফ থেকে কোনো উত্তর না পেয়ে আবারও কিছু বলতে যাবে, তখনই কয়েকজন লোককে আসতে দেখে চুপ হয়ে যায় ও। অনেকগুলো ফর্মাল ড্রেস পরিহিত লোক এই দিকেই আসছে। রুহি, এরা কারা? রুহির কথায় পেছনে ফিরে তাকায় পাতা। লোকগুলোকে দেখে মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে ওর। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এতক্ষণ বুঝি এটার ভয়ই ছিল ও। লোকগুলো পাতা আর রুহিকে ক্রস করে রোদের কেবিনে ঢুকে পড়ে। কাজ করছিল রোদ। হঠাৎ কেবিনের দরজা খোলার শব্দে মাথা তুলে তাকায় ও। রোদ, আপনারা? দাঁড়িয়ে লোকগুলোর মধ্যে একজন সামনে এগিয়ে এসে তাদের আইডি বের করে রোদকে দেখিয়ে বলে, আমরা সিবিআই হেডকোয়ার্টার থেকে এসেছি। তাদের কথায় রোদ কিছুটা অবাক হয়। মুখে বিস্ময় নিয়েই প্রশ্ন করে ও। রোদ, সিবিআই? হঠাৎ এখানে আসার কারণ? আপনার নামে আমাদের কাছে কমপ্লেইন্ট এসেছে, সেটার যাচাই করতে এসেছি আমরা। লোকটির কথায় ফিক করে হেসে দেয় রোদ। রোদকে এভাবে হাসতে দেখে সব কটা অফিসার একে অপরের মুখের দিকে তাকায় অবাক হয়ে। রোদের হাসি দেখে তাদের মনে হচ্ছে তারা কোনো জোক মেরেছে। রোদ নিজের হাসি কন্ট্রোল করতে করতে বলে, রোদ, আই এম রিয়েলি সরি অফিসার, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি কি জানতে পারি যে কে আমার নামের কি নিয়ে কমপ্লেইন্ট করেছে? সোহম কমপ্লেইন্ট আমি করেছি ব্রো। কেবিনে ঢুকতে ঢুকতে বলল সোহম। নিজের লয়ারকেও সাথে এনেছে ও। সোহমকে দেখে একটু অবাক হল না রোদ, শুধু হালকা হাসল। সোহম পকেটে দুহাত গুজে রোদের সামনে এসে দাঁড়ায়। একজন অফিসার সোহমকে ইশারা করে রোদকে বলতে শুরু করে, মিস সোহম আমাদের কাছে রিপোর্ট করেছেন যে আপনি উনার প্রপার্টি জোরপূর্বক দখল করে আছেন। মি সোহমের মোতাবেক এই স্কুল প্রপার্টি উনার।
অফিসারের কথায় নিজের হাসি কন্ট্রোল করতে পারছে না রোদ। সোহম ইম্যাচিউর ও জানত, কিন্তু এতটা তা আজ জানতে পারল ও। এই মুহূর্তে রোদ একটা কথাই ভাবছে, কত বড় মাথা মোটা হলে মানুষ এমন কিছু করতে পারে। রোদ, আপনাদের কাছে কোনো প্রুফ আছে যে এটা সোহমের প্রপার্টি? রোদের কথায় সোহম বাঁকা হেসে নিজের ফাইল বের করে অফিসারের হাতে দিয়ে বলে, সোহম, এই উইল অনুযায়ী আমি এই প্রপার্টির 49% শেয়ারের মালিক। আর যেহেতু আমার শেয়ারের পরিমাণ বেশি, তাই এই প্রপার্টির লিগ্যাল ওনার আমি। রোদ, সিরিয়াসলি সোহম? হ্যাঁ, এটা সত্য যে সোহম 49% শেয়ারের মালিক, কিন্তু এটা হাইয়েস্ট শেয়ার না। হাইয়েস্ট শেয়ার হচ্ছে 51%, যেটা আমার নামে। রোদের কথা শেষ হওয়ার সাথে সাথে সোহমের লয়ার বলে ওঠে, আপনার কাছে কোনো প্রুফ আছে? রোদ, অবশ্যই আছে। প্রপার্টি পেপারের থেকে বড় প্রুফ আর কি হতে পারে? সোহম, কোথায় তোর প্রপার্টির পেপারস? হেসে, তুই যদি আমাকে প্রুফটা দেখাতে পারিস তাহলে আমি আর কখনো এখানে আসব না। সোহমের কথাগুলো অদ্ভুত লাগছে রোদের কাছে। কিছু একটা খটকা লাগছে মনে। কিন্তু বিষয়টা নিয়ে নিজের মাথা না ঘামিয়ে হালকা হেসে বলল রোদ, রোদ, কথাটা মনে রাখিস কিন্তু। সোহমকে বলল, 1 মিনিট অপেক্ষা করুন, আমি ফাইলটা বের করছি। অফিসারদের উদ্দেশ্য করে রোদ নিজের ফাইল বের করার জন্য কেবিনের লকার খুলে অবাক হয়। ফাইলটা নেই লকারে। রোদ, এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? অবাক হয়ে সোহম রোদের দিকে তাকিয়ে অদ্ভুত হাসি টেনে নেয় ঠোঁটে। রোদ পুরো লকার তন্ন তন্ন করে খুঁজেও ফাইলটা পাচ্ছে না। সোহমের লয়ার রোদকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, রোদ, আপনি যদি আমাদের প্রুফ না দেখাতে পারেন তাহলে আমার ক্লায়েন্ট কিন্তু আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবে। আর এতে শুধু আপনার না, স্কুলের রেপুটেশনও নষ্ট হবে। রোদ, এমন কিছুই হবে না, কারণ প্রুফ আছে আমার কাছে। ভরকে গিয়ে, আমার স্পষ্ট মনে আছে ফাইলটা লকারেই রেখেছিলাম আমি। সোহম, লকারে রাখলে কি ফাইলের পা গজিয়েছে যে নিজে নিজে চলে গেছে কোথাও? আর লকারের কোড তো শুধু তুই জানিস, তাই তুই এই বিষয়ে আমাকে দোষ দিতে পারবি না যে আমি ফাইল চুরি করেছি। রোদ এখনও কনফিউজড হয়ে আছে। গতকালও ফাইলটা দেখেছিল ও, কিন্তু আজ হঠাৎ কিভাবে কোথায় গায়েব হয়ে গেল সেটাই বুঝতে পারছে না রোদ। দরজার পেছনে আড়াল হয়ে দাঁড়িয়ে আছে পালক। একটু পর পর মাথা বের করে উকি দিয়ে বাইরে দেখছে ও। আজ একদম ঈশানের মুখোমুখি হতে চাচ্ছে না পালক। তাই লুকিয়ে অপেক্ষা করছে আগে ঈশানের বের হওয়ার। ঈশান চলে গেলে তারপর ও যাবে। প্রায় আধা ঘন্টা ধরে এভাবেই দাঁড়িয়ে আছে পালক, কিন্তু ঈশানের নিচে আসার নাম গন্ধও নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে এখন পা দুটোও ব্যথা হয়ে গেছে। পালক, আজ কি হয়েছে ঈশান ভাইয়ার? অন্য সময় তো ঠিক 9টায় বেরিয়ে যায়, আর আজ 9:30 বেজে গেছে অথচ নিচেই আসছে না। আমার দেরি হয়ে যাচ্ছে। অসহায় ভাবে পালক আবারও মাথা বের করে উকি দিতেই দেখে ঈশান নিচে নামছে। সাথে সাথে দরজার সাথে একদম লেগে দাঁড়িয়ে যায় ও, যেন ঈশান ওকে না দেখতে পারে। সিঁড়ি থেকে নেমে পালকদের বাসার গেইটের সামনে তাকায় ঈশান পালক আসছে কিনা দেখার জন্য। কিন্তু পালককে না দেখতে পেয়ে চলে যাওয়ার জন্য পা পিছিয়ে নিতে নিলেই দরজার কোনায় পালকের ড্রেসের কোনা দেখে থেমে যায় ও। ঈশানের আর বুঝতে বাকি নেই যে পালক ওর কাছ থেকে লুকাচ্ছে। হেসে দেয় ঈশান, তারপর দরজার সামনে গিয়ে মাথা বাঁকিয়ে পালকের দিকে তাকায়। চোখ দুটো বন্ধ করে একদম দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে ও। ঈশান, গুড মর্নিং পালক। হেসে হঠাৎ ঈশানের কণ্ঠ শুনে ভয় কেঁপে উঠে পালক।
চোখ খুলেই দেখে ঈশান দাঁড়িয়ে। পালক তুমি? অবাক হয়ে। ঈশান তুমি আমার কাছ থেকে পালানোর জন্য এখানে লুকিয়েছিলে? হেসে দিয়ে। পালক কই না তো। দরজার পেছনে থেকে বেরিয়ে, আমি কেন তোমার কাছ থেকে পালিয়ে বেরাবো? হাসার চেষ্টা করে। ঈশান তাহলে তুমি এখানে কি করেছিলে? পালক আমি এখানে ভাবতে ভাবতে, হ্যাঁ আমি এখানে লুকোচুরি খেলছিলাম। বাহানা দিয়ে। ঈশান লুকোচুরি? কার সাথে? পালক কার সাথে? ভেবে পাচ্ছে না কি বলবে, নিজের সাথে সে একা একাই খেলছিলাম। পালকের বোকার মতো কথা শুনে হাসি পাচ্ছে ঈশানের। কিন্তু তবুও নিজের হাসি দমিয়ে রেখে বলেও, ঈশান বিশ্বাস করলাম। তোমার লেট হচ্ছে না ক্লিনিকের জন্য? পালক লেট তো হচ্ছে। বিড়বিড় করে। ঈশান আমারও আজ লেট হচ্ছে, চলো যাওয়া যাক। ঈশান পালকের হাত ধরে বেরিয়ে আসে বাসা থেকে। পালক ঈশানের দিকে একবার তাকিয়ে ওদের দুজনের হাতের দিকে একবার তাকায়। অন্য সময় ঈশান যখন ওর হাত ধরত তখন কখনো এতটা গ্রাহ্য করেনি ও, কিন্তু আজ অদ্ভুত লাগছে পালকের কাছে। ওর মনে হচ্ছে প্রথমবার ঈশান ওর হাত ধরেছে, এমন একটা ফিলিং হচ্ছে। অজান্তেই পালকের ঠোঁটে ছোট্ট একটা হাসির রেখা ফুটে ওঠে, যা হয়তো ও নিজেও বুঝতে পারেনি। ঈশান গাড়ির দরজা খুলে দিতেই পালক বসে পড়ে। ঈশানও গিয়ে ড্রাইভিং সিটে বসে সিটবেল্ট লাগিয়ে নেয়। পালক আর চোখে ঈশানকেই দেখছে। ঈশান নিজের সিটবেল্ট লাগিয়ে পালকের দিকে তাকায়। হঠাৎ কিছু একটা ভেবে ঈশান পালকের দিকে ঝুঁকে আসতেই পালক দুহাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে এক ঝটকায় পেছনের দিকে লেগে যায়। চোখ দুটো কপালে উঠে গেছে পালকের। ঈশান হোঁচকিয়ে যায় পালকের কাজে। পরক্ষণেই হেসে দেয় ঈশান, তারপর বলে, ঈশান আমি তো সিটবেল্ট লাগানোর জন্য এগিয়েছিলাম। ঈশানের কথায় পালক নিজের দিকে তাকায়। সত্যিই ও সিটবেল্ট বাঁধেনি। পালকের এখন নিজের কাজেই লজ্জা লাগছে। শুধু শুধু কত বড় রিয়েকশন দিয়ে ফেলল ও। পালক আমি লাগিয়ে নিচ্ছি। পালক তাড়াহুড়ো করে সিটবেল্ট লাগিয়ে সোজা হয়ে বসে। ঈশানের দিকে তাকাতে পারছে না পালক। আজকেই যত সব উদ্ভট কাজকর্ম করছে ও, তাও ঈশানের সামনে। পালক নিজেও বুঝতে পারছে না আজ এতটা অগোছালো কেন অনুভব হচ্ছে ওর। ঈশান পালকের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজের গাড়ি স্টার্ট দেয়। ও ভালোই বুঝতে পারছে যে গতরাতের ঘটনাটা পালক এখনো হজম করতে পারেনি, এজন্যই এমন বোকার মতো আচরণ করছে ও। পুরো কেবিন খুঁজেও ফাইলটা পেল না রোদ। এতক্ষণ নিজেকে শান্ত রাখলেও এবার ভয় হচ্ছে ওর। কপালের কোনো বেয়ে ঘাম পড়ছে ওর। সোহম কি হলো ভাই? ফাইল মিসিং নাকি? হেসে। সোহমের বলা কথাগুলো কাটা ঘায়ে নুনের ছিটার মতো কাজ করছে রোদের। ও ভালোই বুঝতে পারছে এই সব কিছুর পেছনে সোহমের হাত। কিন্তু রোদ এটা বুঝতে পারছে না যে ওর উপস্থিতিতে কিভাবে এসব করল সোহম। রোদ সোহমের সামনাসামনি দাঁড়িয়ে হুট করে ওর কলার চেপে ধরে। রোদ এসব তুই করেছিস তাই না? সোহম আমি না জানার ভান করে, আমি কিভাবে করব? তুই নিজেও জানিস আমি এই কয়মাস শহরের বাইরে ছিলাম। আজকেই ফিরেছি। আর আমি অবশ্যই কোনো ভূত না যে ইনভিজিবল হয়ে তোর নাকের নিচ থেকে ফাইল নিয়ে উড়ে যাব। বি প্র্যাকটিক্যাল রোদ। অযথা আমাকে দোষারোপ করা নেহাতি বোকামি। রোদের হাত নিজের কলার থেকে ছাড়িয়ে। সোহমের কথায় রোদ নিজেও ভাবনায় পড়ে যায়। সোহম সত্যই বলছে ও কিছু মাস ধরে ব্যবসায়ের কাজে ঢাকা ছিল, আজই ফিরেছে। যেহেতু সোহম কিছু করেনি তাহলে কে হতে পারে ভেবে পাচ্ছে না রোদ।
এরই মধ্যে একজন অফিসার রোদের সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, রোদ, আপনাকে আমাদের সাথে কাস্টাডিতে যেতে হবে। প্লিজ কোঅপারেট উইথ আজ। রোদ, বাট অফিসার, আমি সত্য বলছি, আমার কাছে পেপারসগুলো ছিল। সোহম, কখন থেকে শুনছি পেপার ছিল পেপার ছিল, কোথায় তাহলে পেপার? পাতা আমার কাছে। হুড়মুড়িয়ে কেবিনে প্রবেশ করে। পাতার কথায় রোদ আর সোহম দুজনেই অবাক হয়ে তাকায় ওর দিকে। পাতা ফাইলটা একজন অফিসারের হাতে ধরিয়ে দিল। পাতা, আসলে ফাইলটা সকালে রোদ আমার কাছে রাখতে দিয়েছিল, হয়তো ও ভুলে গেছে, তাই এই কনফিউশন তৈরি হয়েছে। সোহমের লয়ার অফিসারের হাত থেকে ফাইলটা নিয়ে চেক করে, সোহমকে ইশারায় কিছু বুঝায়। রোদ পাতার হাত ধরে একটু দূরে নিয়ে গিয়ে ওকে বলে, রোদ, এই ফাইল তোমার কাছে কেন? পাতা, কি হচ্ছে এসব? পাতা, রোদ, আমি তোমাকে সব পড়ে বুঝিয়ে বলবো। এখন প্লিজ কিছু জিজ্ঞেস করো না। সোহম রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে পাতার দিকে। হাত জোড়া শক্ত করে মুঠো করে রেখেছে, ও যেন রাগ নিয়ন্ত্রণে রাখতে পারে। সরি রোদ, আপনার সময় নষ্ট করার জন্য। অফিসার রোদ, সমস্যা নেই। আই হোপ সব মিসআন্ডারস্ট্যান্ডিং এখন ক্লিয়ার হয়ে গেছে। রোদের সাথে কথা বলা শেষ করে অফিসাররা চলে যায়। সোহমের লয়ারও চলে যায় তাদের সাথে। এখন শুধু সোহম দাঁড়িয়ে। রোদ আর সোহমের মাঝে দাঁড়িয়ে আছে পাতা, মাথা নিচু করে। সোহম কিছুক্ষণ পাতার দিকে তাকিয়ে থেকে চলে যায় এখান থেকে। দরজার সামনেই দাঁড়িয়ে ছিল রুহি। সোহম চলে যেতেই ও ভিতরে চলে আসে। রোদ, এসব কি হচ্ছে? পাতা, সোহমের সাথে তোমার কি সম্পর্ক? পাতা, রোদ, আইম সরি। আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কি না, কিন্তু তবুও আমি তোমার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। রোদ, তার মানে আমার সন্দেহই ঠিক, তাই না? সোহম পাঠিয়েছে তোমাকে, অ্যাম আই রাইট? পাতা হুম, মাথা নাড়িয়ে। রোদ, সেদিন আমার অ্যাক্সিডেন্ট, তোমার আমাকে হেল্প করা সবকিছু প্রিপ্ল্যান্ড ছিল, তাই না? ভারী কণ্ঠে। পাতা হুম, কিন্তু ট্রাস্ট মি রোদ, সোহম তোমাকে হার্ম করতে চায়নি। ও ড্রাইভারকে স্ট্রিক্টলি বলেছিল সে যেন শুধু তোমার গাড়িকে হালকাভাবে হিট করে, যেন তোমার গাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু তুমি তার আগেই নিজের গাড়ি ঘুরিয়ে ফেলেছিলে, আর গাছের সাথে লেগে তোমার অ্যাক্সিডেন্ট। ওর ইন্টেনশন তোমাকে হার্ম করার ছিল না। রোদ, আজকের ঘটনা তোমাদের প্ল্যানের আন্ডারে ছিল? পাতা, হ্যাঁ। রোদ, তাহলে তুমি সোহমের বিরুদ্ধে গিয়ে আমার হেল্প করলে কেন? কেন ফাইলটা ফিরিয়ে আনলে? রোদের কথায় রুহি চোখ দুটো বড় বড় করে রোদের সামনে এসে ওর হাত শক্ত করে ধরে পাতাকে বলতে শুরু করে, রুহি, ডোন্ট টেল মি তুমি রোদকে ভালোবেসে ফেলেছ, তাই ওর জন্য সোহমের বিপক্ষ হয়ে ওর হেল্প করেছ। রুহির কথায় রোদ রুহিকে চোখ দিয়ে ইশারা করে চুপ করতে বলে। কিন্তু রুহি চুপ করল না, উল্টো আবার বলতে শুরু করে, রুহি, আমি কেন চুপ করব? ও তোমাকে ভালোবাসতে পারবে না, কোনোভাবেই না। দেখো রোদ তোমাকে ভালোবেসে না, পাতাকে উদ্দেশ্য করে, আর যদি তোমার মনেও রোদের জন্য কিছু থাকে ভুলে যাও। পাতা রুহির দিকে তাকিয়ে এক গাল হেসে বলতে শুরু করে, পাতা, ডোন্ট ওয়ারি রুহি, আমার মনে রোদের জন্য তেমন কিছুই নেই যেটা তুমি ভাবছ। হ্যাঁ, আমি ভালোবাসি, কিন্তু রোদকে না, সোহমকে। ওকে ভালোবাসি বলেই তো ওর জন্য এখানে আসতে রাজি হয়েছি। রুহি, তুমি সোহমকে ভালোবাসো? অবাক হয়ে। পাতা, হুম। আর সোহমও ভালোবাসে আমায়, অনেক বেশি ভালোবাসে। রুহি, তাহলে তুমি ওর বিরুদ্ধে কেন গেলে? পাতা, কারণ সেদিন রোদ আমাকে বুঝিয়েছিল, যাকে আমরা ভালোবাসি তাদের ভালোর জন্য যদি তাদের বিরুদ্ধেও যেতে হয় এতে দোষের কিছু নেই। সোহম ভুল করছিল, আর আমি ওর ভুল না বুঝিয়ে উল্টো নিজেই ওর ভুলে ওকে সাহায্য করছিলাম।
এজন্য আজ ওকে ওর ভুল বুঝানোর জন্য ওর বিরুদ্ধে যেতে হয়েছে আমায়। রোদ, আমি জানি না তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে, কিন্তু আমি এতটুকু জানি সোহম তোমাকে ঘৃণা করে না। আর না ওর এই স্কুল প্রপার্টির উপর কোনো ইন্টারেস্ট আছে। ও শুধু তোমাকে হারাতে চায়। ও তোমাকে নিজের শত্রু ভাবে না, কম্পিটিটর ভাবে। তোমাদের মাঝের সমস্যার কারণ আমি জানতে চাইব না। তবে যাওয়ার আগে আমি শুধু এতটুকুই বলতে চাই, থ্যাংক ইউ আমাকে নিজের ফ্রেন্ডের মতো ট্রিট করার জন্য। আর সরি তোমার সাথে যা হয়েছে সব কিছুর জন্য। কথাগুলো বলেই পাতা বেরিয়ে যায়। পাতা চলে যেতেই সোফায় বসে পড়ে রোদ। রুহি দ্রুত টেবিল থেকে পানির গ্লাস এনে রোদের হাতে দিয়ে ওর পাশে বসে পড়ে। রুহি, রোদ তুমি ঠিক আছো? রোদ, হুম আইম ওকে। রুহি, আমি আগেই বলেছিলাম এই পাতার মধ্যে কিছু গন্ডগোল আছে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। দেখেছো আমি যা বলেছি তাই হলো। বিড়বিড় করে রোদ। রুহি, আমি কিন্তু সবই শুনতে পাচ্ছি। রুহি, শুনলে শোনো, আই ডোন্ট কেয়ার। আমি সত্যিটাই বলেছি। রোদ চুপ করে আছে। রুহি রোদের দিকে তাকিয়ে কিছু বলার জন্য উসখুস করছে। বলতে গিয়েও বলতে পারছে না ও। কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে রুহি। রুহি, রোদ একটা প্রশ্ন করি? তুমি কি ওকে ভালোবেসে ফেলেছিলে? অধীর আগ্রহ নিয়ে। রোদ, তুমি কি শুনতে চাও? হ্যাঁ নাকি না? রুহির দিকে তাকিয়ে হেসে। রুহি, অবশ্যই না শুনতে চাই। রোদ, তাহলে শোনো, না, আমি পাতাকে পছন্দ করতাম, তবে একজন বন্ধু হিসেবে। হ্যাপি? রুহি অনেক খুশি হয়ে। রোদ, মানুষ একবারই ভালোবাসতে পারে রুহি, আর আমি ভালোবেসে ফেলেছি। দ্বিতীয়বার হয়তো আমার পক্ষে কাউকে ভালোবাসা সম্ভব হবে না। মনে মনে বিষণ্ণ মনে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে পাতা। মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ওর সোহম কিভাবে রিয়েক্ট করবে। যদি সোহম পাতাকে ভুল বুঝে ওকে দূরে সরিয়ে দেয়। হাজারো কথা ভাবতে ভাবতে হঠাৎ সামনে তাকাতেই পাতার চোখ যায় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সোহম। সোহমকে দেখে মন থেকে সব খারাপ চিন্তা যেন মিনিটেই গায়েব হয়ে যায় পাতার। দৌড়ে সোহমের সামনে গিয়ে দাঁড়ায় ও। পাতাকে দেখে কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে দেয় সোহম। কিন্তু পাতা এখনো দাঁড়িয়ে সোহমের দিকে তাকিয়ে আছে। সোহম, ওয়াট? এভাবে তাকিয়ে না থেকে চুপচাপ বসো। কথাটা বলেই সোহম ড্রাইভিং সিটে বসে পড়ে। পাতাও তাড়াতাড়ি বসে পড়ে। পাতা, সোহম, আমি। সোহম কোনো কথা বলবে না। পাতাকে চুপ করিয়ে দিয়ে। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তার মানে এটা নয় যে আমি রেগে নেই। অবভিয়াসলি আমি রেগে আছি। কারণ সবার মতো তুমিও রোদের সাইডই নিলে। ইন দ্য এন্ড অফ দ্য স্টোরি রোদ তোমাকেও আমার কাছ থেকে দূর করে দিল। হাও ফানি, তাই না? মিথ্যা হেসে। পাতা, সোহম, আমি এতদিন রোদের সাথে ছিলাম। আর ওকে যতটুকু আমি চিনতে পেরেছি ও তেমন না যেমনটা তুমি ওকে ভাবো। হি ইজ আ নাইস পারসন। সোহম, ওয়াও, আমার কি ভাগ্য। এখন তোমার মুখেও রোদের গুণগান শুনতে হচ্ছে আমায়। পাতা, সোহম, আমি শুধু। সোহম, সিটবেল্ট বেঁধে নাও। গাড়ি স্টার্ট দিয়ে। এয়ারপোর্ট থেকে সবে বেরিয়েছেন রুনা।
ক্যাবে উঠেই ব্যাগ থেকে ফোন বের করে ঈশানের নাম্বারে কল করেন, কিন্তু সব সময়ের মতোই রুনার কল এভয়েড করে ঈশান। ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে যায়, অথচ রিসিভ করে না ঈশান। রুনা, তুমি আমার ফোন এভয়েড করতে পারো ঈশান, কিন্তু আমাকে না। এখন যা কথা হবে সামনাসামনি। ডান হাত গালে রেখে বাম হাত দিয়ে টেবিলে পেন্সিল ঘুরাচ্ছে পালক। মাথায় শুধু ঈশানের ভাবনাই ঘুরঘুর করছে ওর। ঈশান যেন ওর মস্তিষ্কে একদম বাসা বেঁধে ফেলেছে। ইচ্ছা সত্ত্বেও ওর চিন্তা ভাবনা মাথা থেকে নামাতেই পারছে না পালক। পালক, ঈশান ভাইয়া আমাকে ভালোবাসে? কবে, কখন, কিভাবে? হঠাৎ করে কিভাবে আমাকে ভালোবাসি বলতে পারে ঈশান ভাইয়া? আমি তো কখনো উনাকে নিয়ে এমন কিছু ভাবিনি। মাথা গুলিয়ে যাচ্ছে পালকের। হুট করে সোজা হয়ে বসে দু হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে জোরে জোরে দুবার নিঃশ্বাস ফেলে আবারও বলতে শুরু করে ও। পালক, কি করব আমি? অসহায় ভাবে, ঈশান ভাইয়াকে কি বলবো আমি রোদকে পছন্দ করি? না না না, ঈশান ভাইয়া অবশ্যই হার্ট হবে এটা বললে। তাছাড়া রোদ তো আমাকে শুধু নিজের বন্ধু ভাবে, তাই ওকে এর মাঝে জড়িয়ে লাভ নেই। নিজে নিজে বিড়বিড় করে, তাহলে কি করব? ঈশান ভাইয়াকে বলবো আমাকে সময় দিতে? আমি কি চেষ্টা করে দেখতে পারি? আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ কেউ হেল্প করো আমায়। আল্লাহ, কাউকে তো পাঠাও আমার হেল্পের জন্য প্লিজ। চোখ দুটো বন্ধ করে। এরই মধ্যে দুহাতে দুটো কফি মগ নিয়ে পালকের কেবিনে প্রবেশ করে আবির। আবির, গুড মর্নিং পালক। আবিরের কণ্ঠ শুনতাই পালক নিজের চোখ খুলে তাকায়। আবিরকে দেখে কিছুটা বিস্ময় নিয়ে ওর দিকে তাকিয়ে বলে পালক। পালক, আবির আমার অ্যাঞ্জেল। ও কিভাবে আমার হেল্প করবে? আজ অবধি ও নিজেই তো নিজের জন্য কোনো গার্লফ্রেন্ড জোগাড় করতে পারেনি। গস, আল্লাহ মজা নিচ্ছে আমার সিচুয়েশনের। মনে মনে পালকের অপোজিট চেয়ারে বসে ওকে একটা কফি মগ এগিয়ে দিয়ে বলে আবির। আবির, কি হলো, আমার গুড মর্নিং এর উত্তর দিবে না? পালক, ও সরি, আমি অন্য ভাবনায় ছিলাম। গুড মর্নিং আবির, আমার আজকে ফ্রি টাইম, কোনো পেশেন্ট নেই, তাই ভাবলাম এসে তোমার সাথে গল্প করি। পালক, ভালো করেছ, আমিও একা একা বোর হচ্ছিলাম। আবির, কফিটা টেস্ট করো, তোমার পছন্দ অনুযায়ী বানিয়েছি। পালক, হুম। পালক কফি মগে চুমুক দিচ্ছে আর আবিরকে দেখছে। পালক, বিষয়টা একবার আবিরের সাথে ডিসকাস করে দেখব, দেখা যাক ও কোনো কাজে আসে কি না। মনে মনে ভেবে পালক কফি মগটা রেখে একটু নড়ে চড়ে বসে তারপর আবিরের উদ্দেশ্যে বলতে শুরু করে। পালক, আবির, আসলে আমার একটা হেল্প প্রয়োজন ছিল। আসলে হেল্পটা আমার না, আমার এক ফ্রেন্ডের প্রয়োজন ছিল, কিন্তু ওর হয়ে আমি জিজ্ঞেস করছি। আবির, কি হেল্প? পালক, আসলে আমার না, মানে আমার ফ্রেন্ডের কিছু পরামর্শ চাই। বাট ও বুঝতে পারছে না কিভাবে কাকে বিষয়টা বলবে। আবির, বিষয়টা কি আগে সেটা তো বলো। পালক, হ্যাঁ হ্যাঁ বলছি তো। আমার ফ্রেন্ডের একটা ছেলের বেস্ট ফ্রেন্ড আছে। আসলে ওদের সম্পর্ক বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি। কিন্তু এই বেশি মানে এটা না যে ওদের মধ্যে প্রেম টাইপের কিছু আছে। তুমি বুঝতে পারছ? আবির পালকের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। পালকের কথাগুলো যেন জিলিপির মতো প্যাঁচানো টাইপ মনে হচ্ছে ওর। তবুও ও সর্বোচ্চ চেষ্টা করছে কথার অর্থগুলো বোঝার। তাই না বোঝা সত্ত্বেও ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পালক, গুড। তাহলে তুমি বুঝতে পারছ। খুশি হয়ে, এখন সমস্যা হচ্ছে ওর ওই ছেলে বেস্ট ফ্রেন্ড গতকাল হুট করে ওকে ভালোবাসি বলেছে, শুধু তাই নয়, ওকে কবলতে গিয়ে থেমে যায় পালক। আবির, কি বলো?
পালক ওকে কিস করেছে নিচু স্বরে বলল। সবে মাত্র কফিটা মুখে তুলেছিল আবির। গিলে ফেলার আগেই পালকের কথা শুনে কাশতে শুরু করে ও। আবির নিজের কাশি নিয়ন্ত্রণ করে চোখ দুটো বড় বড় করে পালকের দিকে তাকায়। আবির প্রপোজ করার সাথে সাথে কিস। জোর গলায়। পালক সাথে সাথে আবিরের মাথায় পেন্সিল দিয়ে বাড়ি দিয়ে বলে। পালক চিৎকার করছো কেন? আশেপাশের সবাইকে জানাবে নাকি? ধমকের স্বরে। আবির সরি পালক, আমি একটু বেশিই শকট হয়ে গিয়েছিলাম। পালক আমিও শকট ছিলাম, ইভেন এখনো আছি। বিড়বিড় করে। আবির কিছু বললে? পালক না, কিছু না। আবির আজ অবধি আমি কাউকে প্রপোজ করার সাহস পাইনি, আর ও কিস করে ফেলল। আই থিঙ্ক আমারও ওর কাছ থেকে কয়েকটা টিপস নিতে হবে। মনে মনে। পালক কি ভাবছো তুমি? আবির কিছু না। তুমি বলো তারপর কি হলো? পালক তারপর আর কি হবে? সে সুন্দর উঠে চলে গেল, আর বেচারি গতকাল থেকে শুধু এসব ভেবে পাগল হচ্ছে। আবির ওহ। তো এখন এখানে আমি কি হেল্প করতে পারি? পালক তুমি ওর জন্য একটা ভালো সাজেশন দিতে পারো। ওর কি করা উচিত এখন? একসেপ্ট করবে নাকি রিজেক্ট? অবশ্যই ও রিজেক্ট করে, তাকে কষ্ট দিতে চায় না কোনোভাবে। আবির আচ্ছা পালক, ছেলেটি কি তোমার ফ্রেন্ডকে সময় দেয়নি ভাবার জন্য? পালক হ্যাঁ দিয়েছে। ও বলেছে যত সময় দরকার নিতে। যদি ও রিজেক্টও করে তাকে, তবুও সে ওর পাশেই থাকবে আগের মতো বন্ধু হিসেবে। আবির তাহলে সমস্যা কোথায়? তোমার ফ্রেন্ডকে বলো তার সাথে সময় কাটাতে, তাকে বুঝার চেষ্টা করতে। হয়তো একসাথে সময় কাটালে তোমার ফ্রেন্ড নিজের মনের কথা বুঝতে পারবে। তার মনে ভালোবাসা আছে কি না তা উপলব্ধি করতে পারবে। পালক এমনটা করলে কি কাজ হবে? আবির 100%। পালক আমারও মনে হচ্ছে তোমার আইডিয়াটা খারাপ না। খুশি হয়ে আমি ট্রাই করে দেখতেই পারি, আমার ফ্রেন্ড ট্রাই করে দেখতেই পারে। আবির হুম। আসলে পালক অনেক সময় আমাদের মনের কথা আমরা নিজেরাই বুঝতে পারি না। অনুভূতিগুলো মনের এক কোণে জমে থাকে, কিন্তু আমরা জানতে পারি না। তাই অনুভূতিগুলোকে বোঝার জন্য আমাদের একটু বেশি সময় লেগে যায়, কিন্তু অবশেষে আমরা বুঝতে পারি। আবিরের কথাগুলো শুনে মুগ্ধ প্লাস অবাক পালক। পালক ওয়াও, আবির ভালোবাসা নিয়ে তোমার ধারণাগুলো হার্ট টাচিং, একদম হৃদয় স্পর্শনীয়। কিন্তু আমি একটা কথা বুঝি না, তুমি আজও সিঙ্গেল রয়ে গেলে কিভাবে? যে কোনো মেয়েকে এই লাইন বলে পটিয়ে ফেলার ট্যালেন্ট আছে তোমার মাঝে। আবির সত্যি বলতে পালক, আমার এই হৃদয় বুকে হাত রেখে তার মনের মতো হৃদয়েশ্বরীকে এখনো পায়নি। তাই আমি আজও সিঙ্গেল। আহত কণ্ঠে পালক আবিরের দিকে সন্দেহের চোখে তাকিয়ে মনে মনে বলে। পালক চাপাবাজ, আমি তো তোমাকে প্রতিদিনই নতুন কারো প্রেমে পড়তে দেখি। আবির তাহলে পালক তোমার ফ্রেন্ডকে আমার বলা কথাগুলো ভালোভাবে বুঝিয়ে বলবে। দেখো ওর সমস্যা 1 মিনিটেই সলভ হয়ে যাবে। তুড়ি মেরে পালক হুম বলবো। আবির আমি তাহলে এখন উঠি। আবির উঠতেই পূর্ণ কেবিনে প্রবেশ করে। পালক হঠাৎ পূর্ণকে এখানে দেখে কিছুটা অবাক হয়। পালক তুই এখানে কেন হঠাৎ? পূর্ণ আম্মুকে ড্রপ করতে এসেছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। গতকাল দেখা করতে পারিনি, তুই বিজি ছিলি তাই। পালক ভেতরে এসে বসো। পূর্ণ হুম। কেমন আছো আবির? চোখ মুখ কুঁচকে আবিরকে উদ্দেশ্য করে। আবির ভালো, তুমি? জোরপূর্বক হাসার চেষ্টা করে। পূর্ণ আমি অলওয়েজ ভালোই থাকি। বাই দ্য ওয়ে কি কথা হচ্ছিল তোমাদের মাঝে? ডেস্কের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে
আবির পালক ওর ফ্রেন্ডের প্রবলেম শেয়ার করছিল আমার সাথে। পূর্ণ ফ্রেন্ড? প্রবলেম? কার কথা বলছে ওট পালক? এমন কোনো ফ্রেন্ড আছে তোর যাকে আমি চিনি না? আর তুই তার প্রবলেম আমার সাথে শেয়ার না করে এর সাথে করছিস কেন? হালকা রেগে। পালক তেমন কিছু সিরিয়াস না পূর্ণ। তুই শুধু শুধু রাগ করছিস। কথা ঘুরিয়ে। আবির সিরিয়াস না মানে? এটা একটা সিরিয়াস প্রবলেম পালক। পূর্ণ কি প্রবলেম আমাকেও বল। পালক বললাম তো কিছু না। আবির আরে আমি বলছি। পালক আবিরকে ইশারা করছে চুপ থাকার জন্য, কিন্তু ও পালকের ইশারা এভয়েড করে বলতে শুরু করে। আবির পালকের একটা ফ্রেন্ডকে তার আরেক ফ্রেন্ড কিস করেছে, তাও বিনা অনুমতিতে। এইটা নিয়েই কথা হচ্ছিল। আবিরের কথা শুনে পূর্ণর চোখ কপালে। ও ভাবছে পালক ওর আর আরশির কথা বলেছে আবিরকে। পালক তো বুঝি এখনই হার্ট অ্যাটাক করবে এমন অবস্থা। পূর্ণ পালকের দিকে এমনভাবে তাকায় যেন একদৃষ্টিতেই ওকে ভস্ম করে দিবে। আর পালক বাক্রুদ্ধ হয়ে মাথা নাড়িয়ে না বোধকভাবে বলছে এমন কিছুই ও বলেনি। পূর্ণ তুই আমার কাহিনী ওকে বলে বেড়াচ্ছিস? তুই কি আদৌ আমার ফ্রেন্ড? আবির তার মানে ওই ছেলেটি তুমি? অবাক হয়ে। পালক না না ও না, ওর ঘটনা অন্য। কাদো কাদো গলায়। পূর্ণ পালক আজ তোর রেহাই নেই। কটমট দৃষ্টিতে। আবির ছেলেটা তুমি হলে মেয়েটিকে? কোনো মেয়েকে কিস করেছ তুমি পূর্ণ? তাও বিনা তার অনুমতিতে? এটা কিন্তু ঠিক নাট। পূর্ণ আর পালক কিছু বলতে যাবে তার আগেই পেছনে থেকে নুহার কণ্ঠ ভেসে আসে। নুহা এটা কি শুনছি আমি? আতকে পূর্ণ। পূর্ণ আর পালক চমকে দরজার দিকে তাকায়। নুহা মুখ হা করে তাকিয়ে আছে ওদের দিকে। নুহাকে দেখে যেন পূর্ণর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। মাথাটা ঘুরছে ওর। হৃদয় কলিজা কিডনি সব যেন কাজ করা বন্ধ করে দিয়েছে ওর। পূর্ণ আম্মু। পালক আন্টি। এখন কি হবে? ভয় ভয়। সবার মুখের দিকে একে একে তাকিয়ে ঢোক গিলে আবির। এই মুহূর্তে এখানে এদের মাঝে থাকা মানে বিশ্বযুদ্ধ ৩-এ শহীদ হওয়া। আবির আই থিঙ্ক আমার এখন যাওয়া উচিত। নুহার সাইড দিয়ে খুব সাবধানে বেরিয়ে কেবিনের দরজাটাও সুন্দর করে চাপিয়ে দিয়ে দৌড় দেয় আবির। নিঃশব্দ নীরবতার মধ্যে নুহা, পূর্ণ আর পালক। পরিবেশটা এতই নীরব যে একে অপরের হার্টবিট শুনতে পাচ্ছে ওরা। পূর্ণ আম্মু তুমি কখন এসেছ? অসহায় ভাবে। নুহা যখন তুমি নিজের অপরাধ স্বীকার করছিলে পুত্র। দাঁতে দাঁত চেপে। মেয়েটিকে? পূর্ণ কোনো মেয়ে? না জানার ভান করে। নুহা কোনো মেয়ে? এখনই মনে পড়ে যাবে। নুহা নিজের আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে। পালক নিজের টেবিলে একটা স্কেল দেখতে পায়। সাথে সাথে স্কেলটা লুকানোর জন্য হাতে নিতেই নুহা দেখে ফেলে। নুহা পালক আমাকে দাও ওটা, না হলে আমি তোমার স্যালারি কেটে নিব। পালক সাথে সাথে স্কেলটা নুহাকে দিয়ে দূরে সরে দাঁড়িয়ে বলে। পালক আন্টি থুককু ম্যাম, আমার স্যালারিকে মাঝে আনার দরকার নেই, আমি সরে গেছি। এই এ। পূর্ণ বিশ্বাসঘাতক পালক, তোকে আমি। নুহা আগে নিজেকে বাঁচাও, পরে ওকে হুমকি দিও। নুহা স্কেল নিয়ে পূর্ণর দিকে এগোতেই পূর্ণ এক লাফে অন্যদিকে চলে যায় আর বলতে শুরু করে। পূর্ণ আমার মা, আমি সত্যি কিছু করিনি। আই সোয়ার আমি ইচ্ছে করে কিছু করিনি। সব দুর্ঘটনা বড় ধরনের এক্সিডেন্ট ছিল সত্যি। নুহা এক্সিডেন্ট ছিল? একটা মেয়েকে তার অনুমতি ছাড়া কিস করা দুর্ঘটনা? এটা শিখিয়েছি আমি তোমাকে? সেদিনও তোমার গালে আমি লিপস্টিক দেখেছিলাম, আর আজ তো
নুহা পুরো কেবিনে পূর্ণর পেছনে ছুটছেন কিন্তু পূর্ণর নাগাল পাচ্ছেন না। পূর্ণ বারবার বলছে ও ইচ্ছে করে করেনি, কিন্তু ওর কথা শুনে কে? পালক এক কোণে দাঁড়িয়ে অসহায়ভাবে মা ছেলের ম্যারাথন দেখছে। প্রতিবারের মতো আজও ওর জন্য বেচারা পূর্ণ ফেঁসে গেছে। না জানি নুহা আজ ওকে ধরতে পারলে কি করবে। পূর্ণ পালক, আজ আমি মরলে তোকে নিয়েই মরব, চিন্তা করিস না। দৌড়াতে দৌড়াতে, আর তোর আগে মরে গেলেও বেতাল হয়ে ফিরে আসব, আর বিক্রমের মতো তোর পিঠে সারা জীবন চড়ে বসে থাকব, দেখিস। তুই খুনি। আজ তোর জন্য আমার মার্ডার হতে চলেছে। দেখে নিব তোকে। কথাগুলো বলতে বলতে কেবিনের দরজা খুলে পালায় পূর্ণ, আর তার পেছনে নুহা। পালক হাফ ছেড়ে নিজের ডেস্কে বসে টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পুরো গ্লাস খালি করে। পালক, সরি ভাই, কিন্তু আজ যদি আমি তোর সাইড নিতাম তাহলে আমার প্রিয় স্যালারির টাকাগুলো তোর মা গুনে গুনে কেটে রাখত। তার উপর সবাই জেনে যেত যে আসলে ঘটনাটা আমার। উফ, ভাবতেই লজ্জা লাগছে। সবাই জানলে আমি কি করতাম? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আর বিপদেই তো বন্ধুরা কাজে আসে। আজ আমার বদলে তুই শহীদ হওয়াই প্রমিস, আমি সারা জীবন তোকে মনে রাখব। তোর মতো একটা বন্ধুও ছিল আমার। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে নিজের কেবিনে যাচ্ছে ঈশান। কিছুটা পথ হেঁটে হঠাৎ থেমে যায় ও। সামনে তাকাতেই তীরের মতো কিছু একটা তীব্র গতিতে নিজের দিকে আসতে দেখছে ও। কিন্তু জিনিসটা অস্পষ্ট এখনো। ভালো করে বোঝার জন্য চোখ দুটো দু আঙ্গুল দিয়ে হালকাভাবে ডলে সামনে তাকায় ও। এবার আর বুঝতে 2 সেকেন্ড ও সময় লাগল না ঈশানের। কিন্তু এখন বুঝেও লাভ নেই। তীরের ন্যায় জিনিসটা মুহূর্তেই ঈশানের ডান পায়ের হাঁটুতে আঘাত হেনে ঘলরে পড়ে আছে। ঈশানও তার সাথে ফ্লোরে বসে পড়ে। চিনচিন ব্যথাটা মুহূর্তেই তীব্র হতে শুরু করে। আশেপাশে সবাই যেন নির্বাক। নুহা নিজেও নিজের কাজে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। পূর্ণ দৌড়ে এসে ধরে ঈশানকে। মুহূর্তের মধ্যেই কি থেকে কি হয়ে গেল ভেবে পাচ্ছেন না নুহা। পূর্ণর পেছনে দৌড়াতে দৌড়াতে করিডোর পর্যন্ত চলে আসেন নুহা। পূর্ণকে নাগাল না পেয়ে স্কেলটা ওর দিকে ছুঁড়ে মারেন উনি। কিন্তু ভাগ্যক্রমে পূর্ণ সরে যায় আর স্কেলটা ঈশানের পায়ে লাগে। নিজের কাজে নিজেই স্তব্ধ হয়ে আছেন নুহা। সামান্য একটা কাঠের স্কেল দিয়ে ঈশান এতটা ব্যথা পাবে সেটা ভাবতে পারেননি উনি। কিছুক্ষণ পর বেডে আধশোয়া হয়ে বসে আছে ঈশান। ওর পাশেই পালক বসে। সামনে পূর্ণ দাঁড়িয়ে আর ওর পাশে নুহা। একটু আগেই পায়ের এক্সরে করিয়ে ঈশানকে এ রুমে শিফট করা হয়েছে। নুহার মধ্যে কতটুকু অপরাধবোধ কাজ করছে তা উনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। নুহা, ঈশান বাবা, আইম রিয়েলি সরি। আমার কারণে তোমাকে। নুহার কথার মাঝেই ঈশান উনাকে থামিয়ে বলতে শুরু করে, ঈশান আন্টি প্লিজ, আপনি সরি বলবেন না। এখানে আপনার কোনো ভুল নেই, তাছাড়া আমি ঠিক আছি। নুহা, তবুও আমার সত্যিই অপরাধবোধ লাগছে। আমি ভাবিনি সামান্য স্কেল দিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। যদি আমি জানতাম এমনটা হবে কখনোই এভাবে স্কেলটা ছুঁড়ে মারতাম না। পূর্ণ, আল্লাহ বাঁচিয়েছেন আমায়। হাফ ছেড়ে, যদি আমি তখন না সরতাম তাহলে তোর জায়গায় এই বেডে আমার বসে থাকতে হতো। পূর্ণর কথা শেষ হওয়ার সাথে সাথেই নুহা ওর কান টেনে ধরে। ব্যথায় ককিয়ে উঠে পূর্ণ। পূর্ণ, আহ মা লাগছে, আমার কান ছাড়ানোর চেষ্টা করে। প্লিজ প্লিজ প্লিজ, আর হবে না, কানটা ছেড়ে দাও। নুহা, সবকিছুর জন্য তুই দায়ী। তোর জন্য হয়েছে এসব। পূর্ণ, আমি না। এসব কিছুর জন্য এই পালক দায়ী। পালককে আঙুল দিয়ে ইশারা করে।
পালক আমি? অবাক হয়ে দাঁড়িয়ে, আমি কিভাবে দায়ী? পূর্ণ লজ্জা করে না তোর জিজ্ঞেস করতে? না তুই আবিরের সাথে কথাগুলো শেয়ার করতি, না আমার মা সে ঘটনার সম্পর্কে জানত, না উনি রেগে আমার পেছনে স্কেল নিয়ে ছুটতেন, আর না ঈশানের সাথে এই দুর্ঘটনা ঘটত। এক নিঃশ্বাসে কথাগুলো বলে জোরে জোরে শ্বাস ফেলে পূর্ণর কোনো বিষয়ে কথা বলছে তা সম্পূর্ণ অজানা ঈশানের কাছে। ঈশান, কোনো বিষয়ে কথা বলছো তোমরা? পালকের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে ঈশানের প্রশ্নে হোঁচকিয়ে যায় পালক। কি বলবে, কিভাবে বলবে বুঝতে পারছে না ও। নিজেকে আবারও ঈশানের সামনে কিছুতেই লজ্জায় ফেলতে চাচ্ছে না পালক। তাই এই মুহূর্তে কিছু একটা বলে কথাটা ধামাচাপা দিতে হবে ওর। কিন্তু ধামাচাপা দেওয়ার জন্যেও বলার মতো কিছুই পাচ্ছে না ওর। ঈশান অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে পালকের দিকে। ঈশানের তাকিয়ে থাকায় আরও বেশি নার্ভাস হয়ে যাচ্ছ পালক। ঈশান, কি হলো পালক, বলো। পালক, আসলে ঈশান ভাইয়া। পালক কিছু বলবে তার আগেই নুহা বলতে শুরু করেন। নুহাত, তেমন কিছু না ঈশান। আমার ছেলের কিছু অপকর্ম ফাঁস হয়ে গেছে, সেটার জন্যেই ও পালককে ব্লেম করছে। পূর্ণর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, পূর্ণ, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আর কিসের অপকর্ম? আমি তো বলেছি আমি কিছু করিনি। নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে। নুহা, একটা কথা বলবে না তুমি? ধমক দিয়ে, এখন কিছু বলছি না, একবার বাসায় যাই, তারপর তোমার খবর নিব আমি। নুহার এক ধমকে চুপ পূর্ণ। পালকও ঢোক গিলছে, না জানি বাসায় গিয়ে কি ট্রিটমেন্ট দেয় নুহা পূর্ণকে। ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে ওদের দুজনেরই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালক নুহালকে বলতে শুরু করে, পালক ম্যাম, 11টা বাজে আপনার পেশেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। পালকের কথা শুনে সাথে সাথে নিজের ঘড়ি চেক করেন নুহা। 10:40 বেজে গেছে। আজ পূর্ণর পেছনে অনেক সময় নষ্ট করেছেন নুহা, তার উপর ঈশানের ঘটনা। এর মাঝে কাজের কথা মাথা থেকেই সরে গিয়েছিল উনার। নুহা, আমি তো ভুলেই গিয়েছিলাম, সব এই গর্ধবের দোষ। পূর্ণর মাথার পেছনে গিট মেরে, পূর্ণ, হ্যাঁ, সব দোষ আমার। ভরকে গিয়ে, কালকে যদি পৃথিবী কেয়ামত হয়ে যায় সেটাও আমারই দোষ হবে। মাথার পেছনে ডলতে ডলতে পূর্ণর কথায় নুহা ওকে আর ও কিছু বলবেন তার আগেই পালক উনাকে ধরে বুঝাতে বুঝাতে বাইরে নিয়ে চলে যায়। পালক আর নুহা চলে যেতেই মুখ ফুলিয়ে বেডের সামনের টুলে বসে পড়ে পূর্ণ। বেচারা অযথাই আজ এতটা হেনস্থা হল। নুহাকে বিদায় দিয়ে কেবিনে চলে আসে পালক। পূর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। মুখে মিথ্যা হাসি টেনে পূর্ণর পাশে বসে পড়ল পালক, তারপর ধীর স্বরে বলতে শুরু করল, পালক, পূর্ণ, প্লিজ রাগ করিস না। আমি তোকে পড়ে সব বুঝিয়ে বলবো, প্রমিস। পূর্ণ, কি বুঝিয়ে বলবি তুই আমাকে? বুঝানোর বাকি আছে কিছু? পালক, অনেক কিছু বাকি আছে। তুই প্লিজ এখন একটু চুপ থাক। অনুরোধ স্বরে। পূর্ণ আর পালককে ফিসফিস করতে দেখে ঈশান বিরক্ত হচ্ছে। ও নিশ্চিত যে কিছু একটা লুকাচ্ছে ওরা দুজন, যেটা ঈশানের অজানা। ঈশান, কখন থেকে কি ফিসফিস করছো তোমরা? পালক, কই কিছু না তো। সোজা হয়ে বসে ঈশান এবার পূর্ণর দিকে তাকায়। পূর্ণ পালকের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, পূর্ণ, তেমন কিছু না। পূর্ণর কথায় পালক যেন হাফ ছেড়ে বাঁচল। কিন্তু এতেও ঈশানের সন্দেহ দূর হল না। ও ভালোই বুঝতে পারছে যে পূর্ণ আর পালক দুজনেই কিছু একটা লুকাচ্ছে। ঈশান, কিছু একটা তো লুকাচ্ছ তোমরা। সত্যি করে বলো পালক, কি করছো তুমি?
পালক আমি কি করব? কিছুই করিনি আমি। সত্যি কিছু করিনি। এর মধ্যেই যে ডক্টর ঈশানের এক্স-রে করেছিলেন তিনি রিপোর্ট নিয়ে কেবিনে প্রবেশ করেন। ডক্টর তোমার রিপোর্ট চলে এসেছে ঈশান। পালক রিপোর্টে সব নরমাল তো? ডক্টর রিপোর্ট নরমাল, তবে মনে হচ্ছে এর আগেও তোমার পায়ে ইনজুরি হয়েছিল। আর আগের ইনজুরিটার জন্যেই সামান্য আঘাতে সিরিয়াস প্রবলেম হতে হতে বেঁচেছে। পালক আগের ইনজুরি মানে? অবাক হয়ে, ঈশান ভাইয়ার তো কখনো কোনো প্রবলেম হয়নি পায়, তাই না ঈশান ভাইয়া? ঈশানের দিকে তাকিয়ে পালকের কথায় কিছুটা হোঁচকিয়ে যায় ঈশান। তারপরেও নিজেকে সামলে বলেও, ঈশান হ্যাঁ, আগের কোনো ইনজুরি ছিল না, হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে। ডক্টর এখানে ভুল হবার কোনো স্কোপ নেই ঈশান। রিপোর্টে স্পষ্ট যে তোমার আগের ইনজুরি ছিল পায়ের। তুমি কথাটা লুকাতে চাচ্ছ কেন আমি সেটা বুঝতে পারছি না। ডক্টরের কথা পালক কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে ঈশানের মুখ হলদেটে হয়ে যাচ্ছে। ও পালকের কাছ থেকে কথাটা লুকাতে চেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে বেশিক্ষণ আর লুকানো সম্ভব হবে না। পূর্ণ ঈশানের ফেসের রিয়েকশন দেখেই বুঝতে পারছে যে ঈশান পালকের সামনে কথাটা আনতে চাচ্ছে না, তাই পূর্ণ উঠে দাঁড়ায়। পূর্ণ আঙ্কেল আপনি আমাকে বলুন কি এসেছে রিপোর্টে। এক কাজ করি, আপনার কেবিনে গিয়ে আরামসে কথা বলি এ বিষয়ে, চলুন। ডক্টরকে এক প্রকার টেনে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল পূর্ণ। ঈশান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পালকের দিকে তাকাতেই দেখে পালক ওর দিকেই তাকিয়ে। পালক কি লুকাচ্ছ তুমি? চোখ দুটো ছোট ছোট করে। ঈশান কিছুই না পালক, ট্রাস্ট মি। পালক তবুও সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান পালকের খেয়াল ঘুরানোর জন্য হঠাৎ করেই নিজের পা ধরে চেঁচিয়ে ওঠে। হঠাৎ ঈশানের কাজে পালক হোঁচকিয়ে যায়। পালক কি হয়েছে ঈশান ভাইয়া? চিন্তিত হয়ে। ঈশান পাটা ব্যথা করছে। ভনিতা করে। পালক অনেক ব্যথা করছে? ঈশান হুম। মাথা নাড়িয়ে। পালক তুমি নড়াচড়া করো না। পাটা সোজা করো। দাঁড়াও আমি হেল্প করছি। পালক ঈশানের পায়ের নিচে বালিশ দিয়ে দেয় যেন ব্যথাটা কিছুটা কম হয়। ঈশান শুধু মুচকি হেসে পালকের কেয়ার এনজয় করছে। যদিও পায়ের ব্যথাটা ভনিতা, কিন্তু পালকের ওর জন্য উদ্বিগ্নতা, চিন্তা, যত্ন সবকিছুই মনের আনন্দে উপভোগ করছে ঈশান। নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছিল সোহম, তখনই ওর সেক্রেটারি এসে জানায় যে রোদ দেখা করতে এসেছে। রোদের নাম শুনতাই ল্যাপটপ ঠাস করে বন্ধ করে গরম দৃষ্টিতে তাকায় সোহম তার সেক্রেটারির দিকে, তারপর কিছুটা ধমকের স্বরে বলেও, সোহম আমি কোনো ধরনের ডিস্টারবেন্স চাই না। তাই যেই আসুক না কেন তাকে বাইরে থেকেই বিদায় করে দাও। আমি কারো সাথে দেখা করতে চাই না। সোহম কথাটা বলেই আবারও ল্যাপটপ অন করে কাজে মনোযোগ দেয়। সোহমের সেক্রেটারি 1 মিনিটও সময় নষ্ট না করে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বিনা নক করেই রোদ সোহমের কেবিনে ঢুকে পড়ে। হঠাৎ কেউ এভাবে ঢুকে পড়ায় সোহম বিরক্ত হয়ে মাথা তুলে তাকাতেই রোদকে দেখতে পায়। রোদ সরি নক না করেই ঢোকার জন্য সোহমের সামনের চেয়ারে বসে। সোহম এটা তোর পুরনো অভ্যাস। বাদ দে, কেন এসেছিস সেটা বল। রোদ কথা ছিল। সোহম তোর সাথে কোনো ধরনের কথা বলায় আমি ইন্টারেস্টেড না। তুই যেতে পারিস। রোদ তুমি এত রোড হলে কবে থেকে সোহম ভাই? হঠাৎ রোদের মুখে সোহম ভাই শুনে অবাক দৃষ্টিতে তাকায় সোহম ওর দিকে। কিন্তু পরক্ষণেই নিজের বিস্ময় কাটিয়ে বলেও, সোহম হঠাৎ ভাই ডাকার কারণ? রোদ ভাইকে ভাই ডাকবো না তো কি ডাকবো?
আঙ্কেল, হেসে দিয়ে। রোদের এমন উদ্ভট কথা শুনে টাস্কি খাচ্ছে সোহম। কিন্তু ও এতটুকু নিশ্চিত যে রোদের মাথায় নিশ্চয়ই কিছু চলছে। সোহম, কি চলছে তোর মাথায়? রোদ, বলবো যদি আজকে রাতে আমার সাথে ড্রিঙ্ক করো। সোহম, ড্রিঙ্ক? অবাক হয়ে, হ্যাভ ইউ লস্ট ইট? তোর সাথে ড্রিঙ্ক করব আমি? কোনো দুঃখে? রোদ, ড্রিঙ্ক করার জন্য দুঃখের প্রয়োজন হয় আজ প্রথমবার শুনলাম। যাই হোক, অ্যাড্রেস মেইল করে দিয়েছি। উঠে দাঁড়িয়ে, অপেক্ষা করব তোমার। ডোন্ট বি লেট। যেতে যেতে বলল রোদ। সোহম, কোথাও যাব না আমি। চেঁচিয়ে রোদকে শুনিয়ে বলল সোহম। রোদ শুনেও না শোনার ভান করে চলে গেল। সূর্য অস্ত যাচ্ছে। চারপাশের আলো যেন একটু একটু করে আধারে পরিণত হচ্ছে, তার সাথেই ইয়ার্ডের চারপাশের স্ট্রিট লাইট জ্বলে উঠছে একে একে। ক্লিনিকের পেছনের ইয়ার্ডে একটা বেঞ্চে বসে আছে পালক। নিজের চারপাশের ব্যস্ত মানুষদের দেখতে ব্যস্ত ও। বিকেলে ক্লিনিকের পেশেন্টদের এখানে খোলা হাওয়ায় ঘুরানো হয়। অনেকের সাথে তাদের পরিবারের মানুষজন আছে আর অনেকের সাথে নার্সরা তাদের খেয়াল রাখার জন্য। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই যে পেশেন্টগুলো বাইরে এতক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছিল, নার্সরা তাদের ভিতরে নিয়ে যেতে ব্যস্ত হয়ে পড়েছে। কয়েক মুহূর্তেই পুরো ইয়ার্ড যেন জনশূন্য। কিন্তু এই জনশূন্য জায়গায় একা একা আধারের মাঝে খোলা আকাশের নিচে বসে থাকতেই পছন্দ পালকের। গাছগাছালির পেছনে থেকে জোনাকির শব্দ শোনা যাচ্ছে। কিছুটা নড়ে বসে পালক তারপর আরো মনোযোগী হয়ে শুনতে শুরু করে জোনাকির শব্দ। হঠাৎ কারো পায়ের শব্দে ফিরে তাকায় ও। রোদ আসছে। এতক্ষণ রোদের জন্যেই এখানে অপেক্ষা করছিল পালক। রোদকে দেখেই ডান হাত উঠিয়ে ইশারা করে বলে পালক এই দিকে আসতে। রোদও মুচকি হেসে দ্রুত পায়ে পালকের পাশে এসে বসে পড়ে। রোদ, হঠাৎ এ সময় এখানে আসতে বললে কেন পালক? পালক কিছু জানার ছিল তাই। রোদ, কিছু জানার ছিল মানে? পালক, আমার কিছু প্রশ্নের উত্তর। আমি জানি তোমার কাছে আমার সব প্রশ্নের উত্তর আছে। পূর্ণকেই জিজ্ঞেস করতাম কিন্তু তার আগেই ও পালিয়ে গেছে। এজন্য তোমাকে ডেকেছি। আর যাই হোক, আমার উত্তর না দিয়ে তোমাকে কোথাও পালাতে দিব না। পালকের কথাগুলো অদ্ভুত লাগছে রোদের কাছে। আর তার উপর একটা কথা বুঝতে পারছে না রোদ। এমনকি জানতে চেয়েছে পালক পূর্ণর কাছে যে সে উত্তর দেওয়ার ভয় পালিয়েই গেছে। রোদকে অন্য মনস্ক দেখে পালক ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, পালক, কি হলো রোদ? কোথায় হারিয়ে গেলে? রোদ, ভাবছিলাম তোমার কি প্রশ্ন হতে পারে যার ভয় পূর্ণ পালিয়ে গেছে। হেসে পালক, আমিও ভেবে পাচ্ছি না। সিম্পল একটা প্রশ্ন করেছিলাম, ঈশান ভাইয়ার কি হয়েছে, শুনেই যেন হোঁচকিয়ে গেল। তারপর এটা সেটা বাহানা দিয়ে রকেটের গতিতে পালিয়ে গেল। পালকের কথায় এবার রোদ নিজেও হোঁচকিয়ে যায়। ও নিজেও বুঝতে পারছে না পালক কোনো বিষয়ে কথা বলছে। উদ্বিগ্ন আর চিন্তিত হয়ে প্রশ্ন করে রোদ। রোদ, ঈশানের কি হয়েছে মানে? কিছু হয়েছে ওর? ও ঠিক আছে? পালক, সেটা তো তুমি আমাকে বলবে। ঈশান ভাইয়ার কি হয়েছে? রোদ, পালক, কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। ক্লিয়ারলি বলো, কি বলতে চাচ্ছ তুমি? পালক, আজকে ডক্টর ঈশান ভাইয়ার কিছু মেডিকেল ফাইল চেক করে বলেছেন যে ঈশান ভাইয়ার পুরনো কোনো ইনজুরি আছে পায়ে। কিন্তু যতটুকু আমি জানি এমন কোনো ইনজুরি কখনো ছিলই না তার।
ঈশান ভাইয়াও অস্বীকার করছে, কিন্তু ডক্টর তো আর মিথ্যা বলবেন না। ঈশান ভাইয়ার এক্সপ্রেশন দেখে এতটুকু আমি সিউর হতে পেরেছি যে ডক্টর সত্য বলছেন আর ঈশান ভাইয়া মিথ্যা। এখন শুধু আমি এতটুকু জানতে চাই যে ঈশান ভাইয়া কি লুকাচ্ছে। রোদ, তাহলে অবশেষে কথাটা তোমার সামনে চলেই আসলো। ঈশান অনেক চেষ্টা করেছে লুকানোর, ইভেন আমার কাছ থেকেও প্রমিস নিয়েছিল যেন তোমাকে কিছু না জানাই। বাট যেহেতু তুমি নিজে থেকে জানতে চাচ্ছ, আমি তোমার কাছ থেকে আর লুকাবো না। পালক, তার মানে আমার সন্দেহ ঠিক? কি লুকাচ্ছে ঈশান ভাইয়া? রোদ একটা গভীর নিঃশ্বাস ফেলে পালকের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ওকে আশ্বস্ত করে বলতে শুরু করে, রোদ, আগে তুমি আমাকে প্রমিস করো তুমি ঈশানকে ভুল বুঝবে না, ওকে ব্লেম করবে না। ও তোমাকে কষ্ট দিতে চায়নি, তাই তোমার কাছ থেকে ইভেন সবার কাছ থেকেই কথাটা লুকিয়েছে। রোদের কথায় পালকের মধ্যে অজানা ভয় কাজ করতে শুরু করে। ভয় সামলানোর জন্য রোদের হাতটা আরো শক্ত করে ধরে নেয় পালক। রোদ আবারও বলতে শুরু করে, রোদ, 6 বছর আগে যখন ঈশান ওর মায়ের সাথে দেখা করতে গিয়েছিল তখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। পালক, পালক অ্যাক্সিডেন্ট? কাপা কাপা কণ্ঠে রোদ, হুম। ঈশান ওখানে গিয়ে জানতে পারে যে ওর মায়ের সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি। উনি সব প্ল্যান করেছিলেন ঈশানকে ওখানে নেওয়ার জন্য। কিন্তু যখন ঈশান সব জানতে পারে, ও ওর মায়ের সাথে এ নিয়ে অনেক ঝগড়া করে। এক পর্যায়ে রাগের মাথায় বাসা থেকে বেরিয়ে যায় ও। কিন্তু অসাবধানতাবশত একটা গাড়ির সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি পায়ে আঘাত পায় ঈশান। এমনকি অ্যাক্সিডেন্টের পর দাঁড়াতেও পারত না ও। আর এজন্যই ঈশান, পালক, এজন্যই ঈশান ভাইয়া আসতে পারেনি? ছলো ছলো চোখে রোদের দিকে তাকিয়ে রোদ, হুম। 3 বছর টানা ট্রিটমেন্ট চলে ঈশানের। এই 3 বছর ও নিজের পায়ে দাঁড়াতেও পারেনি। ও তোমাকে জানায়নি কারণ ও চায়নি ওর জন্য তোমার পড়ার ক্ষতি হোক। যদি তুমি ঈশানের অবস্থার কথা জানতে, হয়তো সব ছেড়ে ওর কাছে যাওয়ার জেদ করতে। আর ওকে ছাড়া হয়তো তুমি ইউনিভার্সিটিতেও ভর্তি হতে না। তোমার ক্যারিয়ার, তোমার ফিউচার সব ডিপেন্ড করত তোমার অ্যাডমিশনের উপর। ঈশান চায়নি ওর জন্য তোমার ক্যারিয়ারে কোনো প্রভাব পড়ুক। এজন্য ও কাউকে কিছু বলেনি। এটা জেনেও যে তুমি ওকে হেইট করবে তবুও কিছু জানতে দেয়নি। তোমার জন্যেই তোমার কাছ থেকে এত বড় কথা লুকিয়েছে ও। পালকের চোখ দুটো ভিজে আছে। জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে ওর, কিন্তু আজ সেটাও পারছে না। এতদিন ঈশানকে কতটা ভুল ভেবে এসেছিল পালক। কতটা ঘৃণা করেছে, কতটা ইগনোর করেছে। ভাবতেই নিজের উপর চরম রাগ জন্মাচ্ছে ওর। পালকে 6 বছর ভেবে এসেছে যে ওর যখন ঈশানকে প্রয়োজন ছিল তখন ঈশান ছিল না ওর পাশে। কিন্তু আজ তার উল্টোটা ভাবছে পালক। যখন ঈশানের ওর প্রয়োজন ছিল তখন ওই ঈশানের পাশে থাকতে পারেনি। পালক নিজের চোখ মুছে কাঁদো কাঁদো গলায় বলতে শুরু করে, পালক, রোদ, আমি অনেক সেলফিশ, তাই না? আমি শুধু নিজের দিকটাই দেখেছি। কখনো ঈশান ভাইয়ার সিচুয়েশন বুঝার চেষ্টা করিনি। আমি সত্যিই অনেক সেলফিশ। রোদ, একদম না পালক, তুমি সেলফিশ না। সত্যটা অজানা ছিল তোমার কাছ থেকে, এতে তোমার কোনো দোষ নেই। পালক, তবুও আমার নিজের উপর খুব রাগ হচ্ছে রোদ। আমি ঈশান ভাইয়ার সাথে কতটা রুড বিহেভ করেছি। উনি ফোন করলে কখনো ভালো করে কথা বলিনি। সবসময় উল্টাপাল্টা ব্যবহার করেছি। কতটা কষ্ট দিয়েছি, কতটা হার্ট করেছি তাকে। কথাগুলো বলতে গিয়ে কেঁদে দেয় পালক।
রোদ পালক অতীত ছিল সেটা। আর তাছাড়া এতে তোমার কোনো ভুল ছিল? তুমি যদি জানতে কখনোই এমন করতে না, বরং ঈশানের পাশে থাকতে। আর ছাড়া তোমার এমন বিহেভিয়ার এর পেছনে কারণ ছিল। তুমি নিজেও কষ্ট পেয়েছিলে ঈশান চলে যাওয়ায়, তাই রাগ করাটা স্বাভাবিক ছিল তোমার। পালক, কিন্তু রোদ ঈশান ভাইয়া ফিরে আসার পরও আমাকে জানায়নি কেন? আমি ঈশান ভাইয়াকে কত কিছু বলেছি, কতটা ইগনোর করেনি, তবুও আমাকে কিছু বলেনি কেন উনি? কেন চুপচাপ আমার বোকামি সহ্য করেছে? উনার উচিত ছিল আমাকে দুটো থাপ্পড় দিয়ে বলার উনি কেন আসেননি। আমি থাপ্পড় ডিজার্ভ করি। পালকের কথায় রোদ হালকা হেসে পালককে বলে, রোদ, তোমার মনে হয় ঈশান কখনো তোমাকে থাপ্পড় দিতে পারবে? ও তো কখনো তোমাকে ধমক দেওয়ার কথাও ভাবতে পারে না, থাপ্পড় তো দূরের কথা। আর তাছাড়া যাকে আমরা ভালোবাসি তাকে কখনো কোনোভাবেই কষ্ট দিতে পারি না। ঈশানের ক্ষেত্রেও তাই। ও তোমাকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারে না। এজন্যই তো তোমার কাছ থেকে নিজের কষ্ট লুকিয়েছে, যেন তুমি ভালো থাকতে পারো। পালক, তুমি কিভাবে জানো ঈশান ভাইয়া ভালোবাসে আমায়? অবাক হয়ে রোদ, শুধু আমি না পালক, তুমি বাদে সবাই জানে ঈশান কতটা ভালোবাসে তোমায়। ওর চোখে তোমার জন্য ভালোবাসা স্পষ্ট ভেসে বেড়ায়। তুমিই বোকা যে এত বছরেরও বুঝতে পারোনি। পালক, এত বছর মানে? হোচ কে? রোদ, তুমি সত্যিই বোকা পালক। পালকের মাথায় হাত বুলিয়ে, লাভ অ্যাট ফার্স্ট সাইট বুঝো পালক? প্রথম দেখায় ভালোবাসা। ঈশানের ক্ষেত্রেও সেটাই। আমি জানি না তোমাদের প্রথম দেখা কবে, কখন, কিভাবে হয়েছিল, কিন্তু আমি এটা জানি যে ঈশান তোমাকে সেই প্রথম দেখা থেকেই ভালোবেসে এসেছে। না ও কখনো নিজের ভালোবাসা প্রকাশ করতে পেরেছে, আর না তুমি কখনো ওর ভালোবাসা বুঝতে পেরেছ। রোদের কথা শুনে পালক বিস্মিত চোখে তাকিয়ে আছে ওর দিকে। আসলেই ও কতটা বোকা যে আজও কিছুই বুঝতে পারেনি। ঈশানের অনুভূতিগুলো সবসময় স্পষ্ট ছিল, তবুও পালকের বোকা মন তা বুঝতে পারেনি। পালক, আমি সত্যিই কতটা বোকা। নিজের উপর বিরক্ত হয়ে রোদ পালক। পালক, হুম। রোদ, ঈশান চায় না তুমি এ বিষয়ে কিছু জানো। এজন্যই ও আমাকেও বারণ করেছিল তোমাকে কিছু বলতে। তাই পালক, আমার মনে হয় সব জানার পরেও তোমার না জানার মতো থাকা উচিত। হয়তো ঈশান সে দিনগুলো ভুলতে চায়, নিজের স্মৃতি থেকে মুছে ফেলতে চায়। এজন্য ও তোমার কাছ থেকে লুকিয়েছে সব। কিন্তু যদি ঈশান জানতে পারে তুমি সব জেনে গিয়েছ, তাহলে হয়তো ওর জন্য সব ভুলে যাওয়া কঠিন হবে। পালক, ঈশান ভাইয়া যেহেতু চায় না আমি কিছু জানি, তাহলে আমিও এখন সব না জানার মতোই থাকব। আমি অপেক্ষা করব যতদিন না ঈশান ভাইয়া নিজে থেকে আমাকে কিছু না বলে, আমিও এ বিষয়ে তাকে কিছু জিজ্ঞেস করব না। আমি আর কোনোভাবেই কষ্ট দিব না তাকে। রোদ, তোমার এখন যাওয়া উচিত পালক। ঈশান অপেক্ষা করছে। পালক, তুমি দেখা করবে না ঈশান ভাইয়ার সাথে? রোদ, আজ না। আজকে আমার অন্য কোথাও যেতে হবে। কাল অবশ্যই দেখা করব ওর সাথে। পালক উঠে দাঁড়ায়, তারপর বলে, পালক, থ্যাংক ইউ রোদ। রোদ, থ্যাংক ইউ কেন? পালক, সব কিছুর জন্য। তুমি না থাকলে আমি হয়তো কখনো জানতেই পারতাম না যে আমি আসলে কতটা বোকা। হেসে দিয়ে, তুমি আমার লাইফে অ্যাঞ্জেলের মতো যে আমাকে সব প্রবলেম থেকে বের করে আনে। রোদ, আমি সবসময় তোমাকে হাসি খুশি দেখতে চাই। তোমার খুশির জন্য চাইলে অ্যাঞ্জেল হয়েও তোমার পাশে থাকতে রাজি আমি। যাও, এখন দেরি হয়ে যাচ্ছে। ঈশান অপেক্ষা করছে তোমার। পালক, হুম।
বাই। রোদ বাই। পালক রোদকে বিদায় দিয়ে দৌড় ক্লিনিকের ভিতরে চলে যায়। পালক চলে যেতেই রোদ একটা গভীর নিঃশ্বাস ফেলে নিজে নিজে বলতে শুরু করে, রোদ আমিও তো বোকাই ছিলাম পালক। সবকিছু চোখের সামনে থাকা সত্ত্বেও বুঝতে পারিনি। যদি আগে থেকেই বুঝতে পারতাম তোমার প্রতি ঈশানের অনুভূতি, তাহলে হয়তো আজ আমার অনুভূতিগুলো লুকাতে হতো না। কথাগুলো ভেবে নিজে নিজেই চাপা হাসে রোদ। হাত উঠিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বেজে গেছে। পালকের সাথে থাকলে সময় কতটা দ্রুত গড়িয়ে যায় বুঝতেই পারে না ও। উঠে দাঁড়ায় রোদ। আজ সোহমের সাথে দেখা করতে যাবে ও। লিফট থেকে বের হয়ে সামনে তাকাতেই ঈশানকে দেখতে পায় পালক। রুমের বাইরে লবিতে দাঁড়িয়ে রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে ও। হয়তো পালকের জন্যই অপেক্ষা করছে। সামনে এগোচ্ছে না পালক। এক জায়গায় ঠাই দাঁড়িয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে ও। কানে শুধু রোদের বলা কথাগুলো বাজছে পালকের। চোখ দুটো নিমিষেই ভিজে গেছে পালকের। ঈশান বাইরে থেকে চোখ সরিয়ে ঘুরে তাকাতেই পালককে দেখতে পায়। ঈশান, পালক, কোথায় ছিলে তুমি? আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য। পালক কয়েক মিনিট চুপ করে দাঁড়িয়ে থেকে হঠাৎ দৌড়ে এসে ঈশানকে জড়িয়ে ধরে। হঠাৎ পালকের এভাবে জড়িয়ে ধরায় হোঁচকিয়ে যায় ঈশান। পালক দুহাত শক্ত করে ঈশানের কোমর জড়িয়ে ধরে ওর বুকে মাথা ঠেকিয়ে আছে। পালক, সরি ঈশান ভাইয়া। সরি। ঈশান, সরি। সরি বলছো কেন পালক? পালক নিজের চোখ মুছে নিজের ঠোঁটে হাসি টেনে ঈশানের দিকে তাকিয়ে বলে, পালক, তোমাকে অপেক্ষা করানোর জন্য। অনেক অপেক্ষা করেছ তাই না? ঈশান, কই না তো। মাত্র 1 ঘন্টা। পালক, মাত্র 1 ঘন্টা তোমার কাছে কম মনে হয়? ঈশান, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো আমি, এটা তো মাত্র 1 ঘন্টা। ঈশান, তুমি কি জানো তুমি ইদানিং একটু বেশি সুইট সুইট কথা বলছো। ঈশান, রিয়েলি? পালক হেসে। ঈশান, কিন্তু আমি তো সবসময়ই তোমার সাথে সুইট ভাবেই কথা বলি। পালক, জানি, কিন্তু আমি তো আজ থেকেই খেয়াল করছি। আনমনে। ঈশান, পালক। পালক ঈশান, তুমি কি এভাবেই আমাকে জড়িয়ে ধরে রাখবে? পালক কিছুক্ষণ ভেবে তারপর জবাব দেয়, পালক, তোমার সমস্যা হচ্ছে? কপাল কুঁচকে। ঈশান, একদম না। পালক, তাহলে তুমি আমাকে জড়িয়ে ধরলে না কেন? আমি তোমাকে জড়িয়ে ধরেছি, তাই তোমাকেও তো আমায় রিটার্ন জড়িয়ে ধরা উচিত। পালকের কথায় হোঁচকিয়ে যায় ঈশান। অবাক দৃষ্টিতে তাকায় ও পালকের দিকে। পালক ভ্রু নাড়িয়ে ইশারা করে বলে ওকে জড়িয়ে ধরতে ঈশানও বোকার মতো সেটাই করে। পালক হেসে আগের মতো শক্ত করে জড়িয়ে ধরে ঈশানকে। ঈশান, পালক আজ এমন অদ্ভুত আচরণ করছে কেন? মনে মনে। বাড়ির পেছনের বাগানে বসে আছে রোদ। টি টেবিলে অনেকগুলো বিয়ার ক্যান রাখা, যার অর্ধেকগুলোই খালি করে ফেলেছে ও। হাতে আরেকটা ক্যান তুলে সামনে তাকাতেই সোহমকে আসতে দেখে রোদ। এই দিকেই আসছে সোহম, কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছে না যে এখানে আসতে মোটেও ইচ্ছুক ছিল ও। এসেই রোদের অপোজিট চেয়ারে বসে পড়ে সোহম। কপালে ভাঁজ টেনে টেবিলের ক্যানগুলোর দিকে তাকায় সোহম, তারপর বলে, সোহম আমাকে ইনভাইট করে একাই তো সব শেষ করে ফেলছিস। সো হোয়াট? আমার কি? কেন আসতে বলেছিস সেটা বল। রোদ বিয়ার এনজয় করতে হেসে একটা ক্যান সোহমের সামনে এগিয়ে দিয়ে, সোহম, তোর মনে হয় আমি বোকা? যতটুকু আমি তোকে চিনি তুই অবশ্যই কোনো কারণ ছাড়াই আমার সাথে দেখা করবি না।
তাই অযথা সময় নষ্ট না করে সোজা পয়েন্টে আয়। রোদ, তুমি সত্যিই আমাকে খুব ভালো করে চিনো। হেসে, আসলে তোমার একটা জিনিস আমার কাছে রয়ে গিয়েছিল, সেটা দেওয়ার জন্যই আসতে বলেছিলাম। সোহম, আমার জিনিস তোর কাছে রয়ে গেছে? কি জিনিস? রোদ সাইডে রাখা ব্যাগ থেকে একটা ফাইল বের করে সোহমের সামনে রেখে বলে। রোদ, এটার। সোহম ফাইলটা হাতে নিয়ে পড়তেই ওর চোখ দুটো বিস্ময় ঘিরে যায়। সোহম, এসব কি? তোর মাথা ঠিক আছে? রোদ, আমার মাথা আর আমি দুটোই ঠিক আছি। আর তুমি এত অবাক হচ্ছ কেন? এটাই তো তুমি চাইতে সবসময়। তোমার ইচ্ছে পূরণ করে দিলাম আমি। ইউ শুড বি থ্যাঙ্কফুল। সোহম, হ্যাঁ আমি চাই এটা, তবে এভাবে না, তোকে হারানোর পর। রোদ, সোহম ভাই, আমি ক্লান্ত। এভাবে তোমার সাথে লড়াই করতে করতে আমি সত্যিই ক্লান্ত। নরম স্বরে, তাই আজ তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিয়ে আমি এই লড়াই শেষ করছি। সোহম, তুই নিজের সেন্সে আছিস? রোদ, তুই পাগল হয়ে গেছিস। আমার লাগবে না কিছু। সোহম উঠে চলে যেতে নিলেই রোদ বলে ওঠে। রোদ, সোহম ভাই প্লিজ, আই রিকোয়েস্ট। সোহম থেমে যায়। কথাগুলো অদ্ভুত লাগছে ওর কাছে। সোহমের মনে হচ্ছে এই রোদ যেন নতুন এক রোদ, যাকে ও আজ প্রথম দেখছে। ড্রয়িং রুমের সোফায় টিভি ছেড়ে বসে আছেন নুহা। কিন্তু উনার মনোযোগ টিভির বদলে দরজার দিকে। পূর্ণর অপেক্ষায় আছেন নুহা। সবসময় সময়মতো বাড়ি ফিরে আসে পূর্ণ, কিন্তু আজ এত রাত হয়ে যাচ্ছে অথচ ওর আসার খবর নেই। অবশ্য নুহা বুঝতে পারছেন যে পূর্ণ ইচ্ছে করে লেট করছে যেন উনার মুখোমুখি না হতে হয় ওর। কিন্তু নুহাও আজ জেদ ধরে বসে আছেন, যত লেটই হোক না কেন আজ উনি পূর্ণকে কোনোভাবেই ছাড় দিবেন না। এইদিকে বাড়ির বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বাড়ির দরজার দিকে তাকিয়ে আছে পূর্ণ। ও নিশ্চিত যে ওর মা নিশ্চয়ই সোফায় বসে হাতে লাঠি নিয়ে ওর অপেক্ষাতেই আছেন। পূর্ণর অবস্থা এখন জেল থেকে পলাতক আসামির মতো। এমন আসামি যে অপরাধ না করা সত্ত্বেও তাকে জোরপূর্বক শাস্তি দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। পূর্ণ, আচ্ছা আমি ভয় পাচ্ছি কেন? আমি এখন বাচ্চা না অ্যাডাল্ট হয়ে গেছি। আমারও তো প্রাইভেট লাইফ থাকতেই পারে। নিজেই নিজেকে সাহস জুগিয়ে দিচ্ছে পূর্ণ। কিন্তু তবুও ভিতরে যেতে ভয় পাচ্ছে ও। ছেলে মেয়েরা যতই বড় হয়ে যাক না কেন মায়ের কাছে সবসময় ছোটই থাকে। পূর্ণ আর ওর মায়ের সম্পর্কও তেমনই। পূর্ণ যদিও আজ অ্যাডাল্ট, নিজের পায়ে দাঁড়ানো, তবুও নুহা ওকে ছোট বাচ্চার মতোই ট্রিট করে। পূর্ণর ক্ষেত্রেও তাই। ওর জীবনের ছোট বড় সব সিদ্ধান্ত ওর মা নেয়, আর পূর্ণও চোখ বন্ধ করে নুহার সব সিদ্ধান্ত মেনে চলে। জীবনের ছোট বড় সব ঘটনা দুর্ঘটনা পূর্ণ নুহার সাথে শেয়ার করেছে, কখনো কিছু লুকায়নি। কিন্তু আজ প্রথমবার কিছু লুকিয়েছে ও। নার্ভাস লাগছে পূর্ণর। নুহাকে কি বলবে, কিভাবে বলবে ভেবে পাচ্ছে না ও। পূর্ণ, নার্ভাস লাগছে কেন আমার? যা সত্য তাই বলবো আম্মুকে, নার্ভাস হওয়ার কিছুই নেই। বি ব্রেভ পূর্ণ। বড় বড় কয়টা নিঃশ্বাস ফেলে বাড়ির দিকে পা বাড়ায় পূর্ণ। দরজার সামনে এসে কলিং বেল বাজানোর আগেই নুহা দরজা খুলে দেয়। পূর্ণ অবাক চোখে তাকায় নুহার দিকে। পূর্ণ ভেবে পাচ্ছে না নুহা কিভাবে বুঝল ও এসেছে। নুহা শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণর দিকে। পূর্ণ সাথে সাথে নিজের মাথা নিচু করে ফেলে। নুহা সরে দাঁড়ান দরজার সামনে থেকে, তারপর ভিতরে যেতে যেতে বলেন, নুহা বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসো। 1 ঘন্টা ধরে দেখছি গাড়ির সাথে লেগে দাঁড়িয়ে ভাবনায় ডুবে আছো। কি এত ভাবছিলে এতক্ষণ? পূর্ণ মাথা নিচু করে উনার পিছু পিছু যেতে যেতে বলে।
পূর্ণ ভাবছিলাম তোমার রাগ কমেছে কিনা। নুহা সোফায় বসতে বসতে বলেন। নুহা আমি তোমার উপর রেগেছিলাম না পূর্ণ। শুধু একটু নিরাশ হয়েছিলাম এটা ভেবে যে আমার ছেলে বড় হয়ে গেছে তাই এখন আমার কাছ থেকে কথা লুকানো শুরু করেছে। পূর্ণ নুহার সামনে হাঁটু গেড়ে বসে উনার হাত ধরে বলতে শুরু করে। পূর্ণ আমি তোমার কাছে লুকাতে চাইনি আম্মু। আমি জাস্ট নিজের অনুভূতিগুলো গোছানোর জন্য একটু সময় নিতে চেয়েছিলাম। ইভেন আমি ওকেও এখন অবধি নিজের মনের কথা জানাইনি। নুহা কি তুমি এখনো ওকে প্রপোজ করনি? অবাক হয়ে পূর্ণ মাথা নিচু করে ফেলে। নুহা হালকা হেসে পূর্ণর মাথায় টোকা মেরে বলে, নুহা গাধা কোথাকার, তুমি কি আমাকে হিন্দি সিরিয়ালের ভিলেন মায়ের মতো মনে করো যে নিজের ছেলের লাভ লাইফে ভিলেনগিরি করব? পূর্ণ অবভিয়াসলি না। তুমি তো বেস্ট। আমি শুধু একটু নার্ভাস ছিলাম। নুহা পূর্ণর হাত ধরে সোফায় বসিয়ে কৌতূহল নিয়ে বলতে শুরু করেন। নুহা আচ্ছা ঠিক আছে এখন বলো মেয়েটিকে। আমার ছেলের চয়েজ অবশ্যই বেস্ট হবে আমি নিশ্চিত। ও দেখতে কেমন? কোথায় থাকে? কিভাবে দেখা হয়েছে তোমাদের? সব বলট। পূর্ণ তুমি চিনো তাকে? নুহা আমি চিনি। অবাক হয়ে কে? কার কথা বলছো পূর্ণ? পূর্ণ আরশি। আরশির নাম শুনতাই নুহার ঠোঁটের হাসি মিলিয়ে যায়। নুহা আরশি? বিস্মিত চোখে। পূর্ণট কি হয়েছে আম্মু? তোমার তো আরশিকে পছন্দ তাহলে? নুহা না পূর্ণ আরশিকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ও তো এত মিষ্টি একটা মেয়ে। আমার তো ওকে খুব পছন্দ কিন্তু। পূর্ণ কিন্তু কি? নুহা প্রবলেম ওর মা। তুমিও জানো আরশির আম্মু কেমন। আমার মনে হয় না উনি আরশি আর তোমার সম্পর্কে খুশি হবেন। পূর্ণ উনার খুশিতে আমার কিছু যায় আসে না। আর তাছাড়া ঈশানেরও কোনো আপত্তি নেই, ও তো নিজেই আমাকে পারমিশন দিয়েছে ওর বোনের সাথে প্রেম করার। মজা করে। নুহা ঈশান পারমিশন দিয়েছে মানে? পূর্ণ ওয়েট আমি বলছি তোমাকে কি হয়েছিল। পূর্ণ নুহাকে সেদিনের ঘটনা আর ঈশানের বলা সব কথা বুঝিয়ে বলে। পূর্ণ তো এটা ছিল ঘটনা। ইট ওয়াজ আ অ্যাক্সিডেন্ট কিন্তু পালক আজকে বাড়িয়ে চাড়িয়ে বলে আমাকেই ফাঁসিয়ে দিয়েছে। নাক ফুলিয়ে। নুহা ভালোই হয়েছে। আজ পালকের জন্যই তো আমি এসব জানতে পারলাম। যদি আজ এই ঘটনাটা না ঘটত আমার তো মনে হয় না তুমি কখনো আমাকে আরশির কথা জানাতে। এজন্যই বলে যা হয় ভালোর জন্য হয়। পূর্ণ আইম সরি আম্মু তোমাকে আরশির কথা আগে না বলার জন্য। নুহা মাফ করব এক শর্তের। পূর্ণ কি শর্ত? তুমি আবার আমাকে স্কেল দিয়ে পেটানোর চিন্তা ভাবনা করছো না তো? নুহা একদম না। হেসে দিয়ে আমি আর কখনো ভুলেও স্কেল হাতে নিব না। আজ আমার জন্য ঈশান ছেলেটার সাথে কত বড় দুর্ঘটনা ঘটল। আফসোস করে সব তোর দোষ। কে বলেছিল সরতে ওখান থেকে? পূর্ণর হাতে মেরেড। পূর্ণ তুমি মারছো কেন আমায়? হাত ডলতে ডলতে আমি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি কি জানতাম নাকি যে ঈশান ব্যথা পেয়ে যাবে? ওর জন্য কষ্ট হচ্ছে তোমার, অথচ তখন যদি আমি না সরতাম তাহলে ওর জায়গায় এখন আমি থাকতাম। আমার জন্য একটুও মায়া হয় না তোমার? নুহা না হয় না। এটা তোমার প্রাপ্য ছিল। এখন আমার শর্ত শোনো। কালকে আরশিকে আমার সাথে দেখা করতে আনতে হবে। বুঝেছ? পূর্ণ আরশির সাথে দেখা করবে তুমি? সকালেই না দেখা করলে? নুহা সকালে ঈশানের বোন হিসেবে দেখা করেছি, কালকে নিজের ছেলের গার্লফ্রেন্ড হিসেবে দেখা করব। বুঝেছ?
পূর্ণ গার্লফ্রেন্ড হয়নি এখনো, হবে। নুহা তাই নাকি? কিন্তু আমি তো ওকে মনে মনে ছেলের বউ বানিয়ে ফেলেছি। পূর্ণ আম্মু প্লিজ। দাঁড়িয়ে যায় পূর্ণ। নাকের ডগা বরাবরই লাল হয়ে গেছে ওর। দেখতেই বোঝা যাচ্ছে কতটা লজ্জা পেয়েছে। পূর্ণ আমি ওকে নিয়ে আসব, কিন্তু ওর সামনে এসব কথা বলবে না, তুমি প্রমিস করো। নুহা বাহ, এখন থেকেই এত চিন্তা, অথচ বলছো এখনো গার্লফ্রেন্ডও হয়নি। মজা করে। পূর্ণ আমি আমার রুমে যাচ্ছি, তুমি একা একা বসে মজা নাও। পূর্ণ কথা কাটানোর জন্য চলে আসে ওখান থেকে। ও চলে আসতেই পেছনে থেকে নুহা বলতে শুরু করে, নুহা কালকে কিন্তু আরশিকে বাসায় আনতে ভুলবে না বলে দিলাম। পূর্ণ পূর্ণ নুহার কথা শুনেও না শোনার ভান করে দৌড়ে উপরে চলে যায়। ও চলে যেতেই নুহার মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। নুহাট আমার শুধু একটাই চিন্তা, আরশির মা যেন কোনো ধরনের ঝামেলা সৃষ্টি না করে। আমি চাই না আমার ছেলে কোনোভাবেই কষ্ট পাক। এতক্ষণ রুহি নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে পূর্ণ আর ওর মায়ের কথা শুনছিল। পূর্ণর জন্য অনেক খুশি হয়েছে রুহির। কিন্তু পরক্ষণেই কিছু একটা মাথায় আসতেই ঠোঁটে দুষ্টু হাসি টেনে ধীর পায়ে পূর্ণর পিছু পিছু চলে যায় ও। রুহি কংগ্রেচুলেশন ভাইয়া। পূর্ণ পিছু দাঁড়িয়ে। রুহির কথায় পূর্ণ পেছনে ফিরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। রুহি ভনিতা করে, লাভ নেই, আমি সব শুনে ফেলেছি। পূর্ণ তুই লুকিয়ে আমাদের কথা শুনছিলি? রুহি লুকিয়ে শুনব কেন? তোমরা এত জোরে জোরে কথা বলছিলে যে আমার রুম থেকে শোনা যাচ্ছিল। পূর্ণ তোর মনে হয় তোর বাহানায় আমি বিশ্বাস করব? রুহি বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। পূর্ণ রুহি, তোর মনে হয় না তুই অনেক পেকে গিয়েছিস? রুহি আমি কি ফল যে পেকে যাব? আমি ম্যাচিউর হচ্ছি, বুঝেছ? পূর্ণ হুম বুঝেছি। পূর্ণ বেডে বসে জুতো খুলতে শুরু করে। রুহি ধপ করে পূর্ণর পাশে বসে ওর কাঁধ জড়িয়ে ধরে মোলায়েম স্বরে বলতে শুরু করে, রুহি ভাইয়া। পূর্ণ হুম বল, শুনছি। রুহি আম্মু, ঈশান ভাইয়া আর বাকি সবাই তো রাজি তোমার আর আরশির সম্পর্কে, তাই না? এখন ব্যাস তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো। তোমার বিয়ে হলে আমার টার্ন আসবে। আমিও তাড়াতাড়ি আমার ক্রাশকে বিয়ে করতে চাই। পূর্ণ চোখ দুটো ছোট ছোট করে রুহির দিকে তাকায়, তারপর বলে, পূর্ণর বয়স কত তোমার? রুহি 17। বড় একটা হাসি দিয়ে। পূর্ণ হুম মাত্র 17। এই বয়সে সবাই লেখাপড়ায় মনোযোগী হয়, বিয়ে নিয়ে ভাবে না। রুহি আমি তো নিজের জন্য বলছি না, রোদের জন্য বলছি। ঠোঁট ফুলিয়ে, তুমিই ভেবে দেখো, ওরও তো বিয়ের বয়স হয়ে গেছে তোমার মতো, তাই না? এখন তুমি বিয়ে করে ফেলছ, তাহলে ওরও তো বিয়ে করে ফেলা উচিত। পূর্ণ হুম ওরও বিয়ে করা উচিত, কিন্তু এটার কোনো গ্যারেন্টি নেই যে রোদ তোকে বিয়ে করবে। রুহির মাথায় টোকা দিয়ে। রুহি কেন গ্যারেন্টি নেই কেন? পূর্ণ কারণ তুমিই তো বলো রোদ তোমার ক্রাশ, আর পৃথিবীতে 95% মানুষই নিজের ক্রাশকে বিয়ে করতে পারে না, শুধু স্বপ্নই দেখতে পারে, যাকে ডেড্রিমিং বলে। রুহি আমি ওই 95% মানুষদের মধ্যে পড়ি না। আমি বাকি 5% মানুষদের মধ্যে পড়ি, যারা তাদের ক্রাশদের বিয়েও করে আর যাদের গল্পে হ্যাপি এন্ডিংও হয়। পূর্ণ ওভার কনফিডেন্স ভালো না রুহি মনি। রুহি এটাকে ওভার কনফিডেন্স না, সেলফ কনফিডেন্স বলে। রুহির কথা শুনে হাসছে পূর্ণ। আজ প্রথম না, ছোট থেকেই রুহির মুখে এসব শুনে অভ্যস্ত ওঠ। রুহির এসব কথা পূর্ণর আর রোদ দুজনের কাছে বাচ্চামোট। পূর্ণভাবে সময়ের সাথে সাথে রোদের প্রতি রুহির এই বাচ্চামো কমে যাবে।
কিন্তু একমাত্র হয়তো রুহিই জানে যে ওর অনুভূতি কোনো বাচ্চামো নয় বরং ভালোবাসা। হয়তো একদিন রোদের সাথে বাকি সবাই তা বুঝতে পারবে। টু বি কন্টিনিউড।